বেশ, শুরু করা যাক তবে আছে। বল, আগের দিনের পড়া থেকে আর কোনো জিজ্ঞাসা, প্রশ্ন, সমস্যা? না, তেমন নেই, কিন্তু আমি বলছি তুমি হোমওয়ার্ক গুলো চেক করেছিলে? না, আমি ওগুলো এখনো চেক করিনি, আমি চেক করে পাঠাবো কোনো একদিনের মধ্যে। আচ্ছা, ঠিক আছে। হুম। তানিশার বোধহয় এই সপ্তাহের হোমওয়ার্কটা তানিশার দিস নি কিন্তু, ওটা পাঠিয়ে দিস পারলে একটু। ম্যাম একটু মানে কালকের মধ্যে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আগের দিনের পড়াটা একটু রিকাপ করে নেওয়া যাক আমাদের। আম, আমরা আগের দিন কি পড়েছি সেটা একটু ছোট করে বুঝে নেওয়া যাক। প্রথমত আমরা ফার্স্ট লটা দেখেছি। ফার্স্ট ল বিভিন্ন ফর্ম দেখেছি। আমরা শুরু করেছি কোথা থেকে, যে ডেল্টা ইউ ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস কিউ, যেটা আমাদের ফার্স্ট লয়ের জেনারেল ফর্ম। সেখান থেকে আমরা দেখেছি যে যখন ফ্রি এক্সপ্যানশন হয় বা মুক্ত সম্প্রসারণ শূন্য চাপের বিরুদ্ধে, তখন কার্য সমান সমান শূন্য, ফলে ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ। আগে দেখেছি আইসোকোরিক প্রসেস যখন হয়, সম আয়তনিক প্রক্রিয়া, তখন যেহেতু ডেল্টা ভি ইকুয়ালস টু জিরো, আয়তনের কোনো পরিবর্তন হয় না, ফলে ডাব্লিউ জিরো, ফলে এগেইন ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ। আর কি, আর স্পেশাল কেস কি দেখেছি, অ্যাডিয়াবেটিক প্রসেস যখন হয়, বা যেটাকে বলে রুদ্ধতাপ প্রক্রিয়া, তখন কিউ ইকুয়ালস টু জিরো, কোনো তাপের আদান প্রদান হয় না, ফলে ডেল্টা ইউ ইকুয়ালস টু ডাব্লিউ। আর কি, সাইক্লিক প্রসেসে দেখেছি, সাইক্লিক প্রসেস যেহেতু, তার মানে ইউ যেহেতু স্টেট ফাংশন, তাই সাইক্লিক প্রসেসে যেখান থেকে শুরু করেছিল সেখানে সেই স্টেটে ফিরে আসে, ফলে ডেল্টা ইউ ইকুয়ালস টু জিরো, ফলে যেটা হয়ে যায় কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ। এবং এটাও দেখেছি যে আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে, আচ্ছা রেকর্ডিংটা অন করেছি আমি। হুম। হুম। আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে কি দেখেছি, যে এগেইন ডেল্টা ইউ ইকুয়ালস টু জিরো, যেহেতু কোনো শক্তির আদান প্রদান বাইরের এনভায়রনমেন্টের সাথে হচ্ছে না, ফলে আন্তঃশক্তির পরিবর্তন শূন্য হবে, এবং এই কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ, সরি, কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ না, ডেল্টা ইউ ইকুয়ালস টু জিরো, তার সাথে সাথে কিউ ইকুয়ালস টু জিরো, তার সাথে সাথে ডাব্লিউ ইকুয়ালস টু জিরো। আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে কোনো প্রক্রিয়া হলে সিস্টেমের একটা অংশের সাথে আরেকটা অংশের হিটের আদান প্রদান হতে পারে, কার্যের আদান প্রদান হতে পারে, কিন্তু সারাউন্ডিংস এর সাথে, বাইরের সাথে সিস্টেমের কোনো রকম শক্তি, তাপ, কার্য কোনো কিছুর আদান প্রদান হবে না। সেটাই আইসোলেটেড সিস্টেমের সংজ্ঞাতে আমরা পড়েছিলাম। আচ্ছা, তারপরে আমরা বলেছিলাম যে আন্তঃশক্তির বিভিন্ন খুঁটিনাটি ডিটেল নিয়ে আমরা কথা বলেছিলাম, ইন্টারনাল এনার্জি। এবং সেটা বলতে গিয়ে আমরা বলেছিলাম যে ইউ ইউকে একটা ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড ভলিউম ধরা হয় যখন এন ফিক্সড, যখন এন নাম্বার অফ পার্টিকেল ফিক্সড। তাহলে সেখান থেকে আমরা কি দেখিয়েছিলাম যে কিভাবে লেখা যায় ইউ এর পরিবর্তনটাকে, ডি ইউ ইকুয়ালস টু ডেল ইউ ডেল টিভি ইন্টু ডিটি প্লাস ডেল ইউ ডেল ভি টি ইন্টু ডিভি। এই পরিবর্তনটাকে এইভাবে লেখা যায় সেটা আমরা দেখিয়েছিলাম। এবং যেহেতু ইউ স্টেট ফাংশন, তাই জন্য কি বলেছিলাম, অয়েলার্স রেসিপ্রোসিটি প্রিন্সিপাল মেনে চলবে। আচ্ছা, এখানে কি বলেছিলাম যে এই ডেল ইউ ডেল টিভি, এইটাই বেসিক্যালি হয়ে যায় ডেল কিউ ডেল ডেল টিভি, যেটা বেসিক্যালি হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউমের সাথে কানেক্টেড। এই জিনিসটা কি বলেছিলাম, যে কতটা তাপ দিলে এক একক তাপমাত্রা বাড়বে, তাপ দেওয়া বাই তাপমাত্রা, মানে তাপমাত্রার সাথে তাপ দেওয়ার সাথে তাপমাত্রা বৃদ্ধির হার, এই হচ্ছে মূল কথা, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম।
এটা আমরা দেখেছিলাম কনস্ট্যান্ট ভলিউমে যদি ডাব্লিউটা জিরো হয় ফলে কিউবের পরিবর্তনটা শুধুমাত্র ডেল্টা ইউ এর সাথে কানেক্টেড, এবং সেই জন্যই ডেল্টা ইউ ডেল্টা ডেল টি এট কনস্ট্যান্ট ভি সেটা হচ্ছে ডেল কিউ ডেল টি এট কনস্ট্যান্ট ভি হুইচ ইজ ইকুয়ালস টু হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম। এবং এটার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এটা এক্সটেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আর কি দেখেছিলাম? ফর আইডিয়াল গ্যাস, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি দাঁড়াচ্ছে যে আম, তাহলে দাঁড়াচ্ছে যে ডিইউ ইকুয়ালস টু সিভি ডিটি প্লাস ডেল ইউ ডেল ভি টি ডিভি। এবার আইডিয়াল গ্যাসের জন্য স্পেশাল কেস আমরা কি দেখেছিলাম? যে ইউ শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন, তার কারণ ডেল ইউ ডেল ভি কনস্ট্যান্টলি এটা জিরো। ভলিউমের উপর ইউ ডিপেন্ডেন্ট নয়, ভলিউমের পরিবর্তনের সাথে ইউ পরিবর্তন হচ্ছে না যখন টেম্পারেচার ফিক্সড আছে। এবং আরো দেখেছিলাম যে ইউ কে দেখানো যায় যে 3/2 এন আর বা 3/2 এন আর টি বা 3/2 ক্যাপিটাল এন কেবি টি। যেখানে খেয়াল রাখতে হবে এই স্মল এনটা হচ্ছে মোল নাম্বার, এই স্মল এনটা হচ্ছে মোল নাম্বার, আর এই ক্যাপিটাল এনটা কিন্তু নাম্বার অফ পার্টিকেল, মানে মোল নাম্বার ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। কেবিটা হচ্ছে বোলজম্যান ধ্রুবক, আরটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এটাকে বলা হয়। এবং সেখান থেকে আমরা দেখিয়েছিলাম যে আইডিয়াল গ্যাসের জন্য সিভি হয় 3/2, মানে যদি এরকম করে দেখা যাবে ডেল ইউ ডেল টি এট কনস্ট্যান্ট ভি সেটা হয়ে যায় 3/2 এন আর বা 3/2 এন কেবি। মিটে গেল। এইগুলো আমরা আগের দিন মোটামুটি দেখে দেখে নিয়েছিলাম। আরেকটা যেটা দেখেছিলাম যে এই কারণেই সমষ্ণ প্রক্রিয়ায় আইডিয়াল গ্যাস হলে ডেল্টা ইউ ইকুয়ালস টু জিরো বা ইউ ফাইনাল ইকুয়ালস টু ইউ ইনিশিয়াল। যেহেতু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি শুধুমাত্র টেম্পারেচার ডিপেন্ডেন্ট, ফলে টেম্পারেচার যে প্রসেসে ফিক্সড আছে ইন্টারনাল এনার্জিও ফিক্সড আছে, চেঞ্জ হচ্ছে না। এগুলো আমরা মোটামুটি আগের দিন দেখেছি। এবার আমরা তারপর থেকে শুরু করবো। আচ্ছা, ফার্স্ট ল সম্পর্কে আর একটা দুটো কথা বলা দরকার। সেটা হচ্ছে দাঁড়া। আচ্ছা, এইটার ফার্স্ট ল সম্পর্কে কথা বলার আগে আরেকটা ছোট্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে উম, এইখান থেকে এটা ক্লিয়ার হয়ে যায় খানিকটা, কিন্তু আমি স্টিল আলাদা করে মেনশন করে দিচ্ছি যে উম, সম আয়তনিক প্রক্রিয়ায় তাপ, তাহলে ধর কোনো একটি প্রক্রিয়া সম আয়তনিক ভাবে ঘটছে, আইসোকোরিক। তাহলে আইসোকোরিকে কি হয়? আচ্ছা, ঘটছে এবং সেই প্রক্রিয়ায় তাপ, তাপের পরিমাণ এটা হচ্ছে কিউ ভি। এই নিচে ছোট ভিটা লেখা হয় এই জন্য যে সমআয়তনিক প্রক্রিয়ায় তাপ ইনভলভ, তাই জন্য ওটাকে ভি দিয়ে লেখা হয়। আচ্ছা, যেহেতু সমআয়তনিক ফলে কি হবে? আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না, ফলে কার্যটা শূন্য হবে, ডাব্লিউ জিরো। আর ডাব্লিউ জিরো মানে কি? সুতরাং ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ ভি প্লাস ডাব্লিউ, তার মানে ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ ভি। যেটা বলতে চাইছি সমআয়তনিক প্রক্রিয়ায় যে পরিমাণ তাপ ইনভলভ আছে সিস্টেমের আন্তঃশক্তির বদলও সেটাই হবে। এখান থেকে আমরা বেসিক্যালি পেয়েছিলাম যে উম, এখান থেকে ওটা আসে সমআয়তনিক হিট ক্যাপাসিটি বা তাপগ্রাহিতা
যেটা আমরা ডিফাইন করেছিলাম সিভি, যেটা বেসিক্যালি ছিল ডেল কিউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। যেহেতু সময়তনিক প্রক্রিয়া, তাই আমি এটাকে ডেল কিউ ভি ডেল টি লিখতে পারি, এবং সেই জন্যই ওখান থেকে আসে ডেল ইউ ডেল টি এট কনস্ট্যান্ট ভি, যেটা আমরা আগেই দেখি যেখানে একটা ইউজ করেছি। তো এটা বলে রাখা দরকার, এইটার একটা অন্য ভার্সন সমচাপ প্রক্রিয়া তাপের ইনভলভ, সেটা কিভাবে কানেক্টেড সেটা আমরা পরে দেখবো যখন আমরা আরেকটা নতুন ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করবো। আপাতত যেটা জেনে রাখা দরকার সেটা হচ্ছে সমআয়তনিক প্রক্রিয়ায় তাপের ইনভলভটা আন্তঃশক্তির পরিবর্তনের সাথে সমান, কারণ কার্য কিছু হয় না। আচ্ছা, এবার এটা বলা দরকার যে ফার্স্ট ল ইজ আ নেগেটিভ স্টেটমেন্ট। কি বলতে চাইছি এখানে, তুই যদি ফার্স্ট লর ফর্মটা দেখিস, যেটা বলে ডেল্টা ইউ ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস কিউ, যেটা বেসিক্যালি বলে যে কোনো একটি প্রক্রিয়ায় সিস্টেমের আন্তঃশক্তি পরিবর্তন সেই প্রক্রিয়ায় ইনভলভ তাপ এবং কার্যের সাথে যোগফলের সাথে সমান হবে। এটা যেটা বলে ইফেক্টিভলি যে আন্তঃশক্তি ক্রিয়েট বা ধ্বংস করা যাবে না, হয় সেটি তাপ ও কার্যে কনভার্ট হবে, না হয় তাপ ও কার্য আন্তঃশক্তিতে কনভার্ট হবে। বেসিক্যালি বেসিক্যালি এক অর্থে দেখতে গেলে এটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র, শক্তির সংরক্ষণ সূত্রেরই একটা ভার্সন আর কি, থার্মোডাইনামিক্স ভার্সন যদি আমি করে বলি। ফলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বেসিক্যালি একটা নেগেটিভ স্টেটমেন্ট যে বলছে শক্তি ক্রিয়েট বা ধ্বংস করা যাবে না। আমরা যদি, মানে তোদের এখন নেই কিন্তু তোরা থার্মোডাইনামিক্স এর আরো দুটো সূত্র আছে, থার্মোডাইনামিক্স এর সেকেন্ড ল, থার্মোডাইনামিক্স এর থার্ড ল, ওই দুটো এক একটা করে নেগেটিভ স্টেটমেন্ট। তো থার্মোডাইনামিক্স বেসিক্যালি কি করে, থার্মোডাইনামিক্স বেসিক অ্যাপ্রোচটা কি, সেটা একদিক থেকে দেখলে এরকম করে বলা যায় যে বিভিন্ন জায়গায় একটা করে ব্যারিয়ার এস্টাবলিশ করে। মানে ধর যদি এখানে ব্যারিয়ারটা থেকে থাকতো এরকম যে আমি যেরকম ইচ্ছে শক্তি ক্রিয়েট বা ধ্বংস করতে পারি, থার্মোডাইনামিক্স এসে বলছে না তুমি এটা করতে পারবে না, শক্তি ক্রিয়েট বা ধ্বংস করা যাবে না। আমাদের কাছে সেকেন্ড ল পড়ার সুযোগ নেই, কিন্তু সেকেন্ড ল পড়তে গেলেও আমরা দেখবো ওটাও একটা নেগেটিভ স্টেটমেন্ট, যেটা এর উপরে আরেকটা বাধা চাপায় আর কি। শক্তি ক্রিয়েট বা ধ্বংস করা যাবে না এর উপরে আরেকটা নতুন বাধা চাপায়। এবং থার্ড ল আবারও আমাদের পড়ার সুযোগ নেই, কিন্তু সেখানে দেখবো যে সেটারও ওটার উপর আরেকটা বাধা চাপায় যে না এটাও করতে পারবে না। তো থার্মোডাইনামিক্সের বেসিক অ্যাপ্রোচটাই যদি থার্মোডাইনামিক্সের ল গুলো আমরা দেখি, তাহলে সেটাই প্রত্যেকটা নেগেটিভ স্টেটমেন্ট যে কি কি করতে পারা যাবে না, কোথায় কোথায় আমাদের নর্মাল প্রসেসের ন্যাচারাল প্রসেসের ব্যারিয়ার গুলো আছে, সীমাটা কোথায়, সেইটা থার্মোডাইনামিক্স ঠিক করে। ফলে এটা খেয়াল রাখতে হবে যে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল কিন্তু একটা এক অর্থে একটা নেগেটিভ স্টেটমেন্ট। এটার সাথে কানেক্টেড যে জিনিসটা সেটা হচ্ছে যে পারপিচুয়াল মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ড। যখন থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল আসে, অনেক পুরনো, মানে থার্মোডাইনামিক্স অনেক পুরনো বিদ্যা, যদ্দূর সম্ভবত 1800 এ, তখন অনেকেই এই লটাকে ব্রেক করার চেষ্টা করেছিল। এটা সায়েন্সের নর্মাল অ্যাপ্রোচ যে একটা নতুন কোনো নিয়ম যখন আসে, তখন সেটা কতটা ঠিক বা কতটা ভুল তার দুটো অ্যাপ্রোচ হতে পারে। একটা হচ্ছে যে সেইটাকে আরো অনেক অন্য দিক থেকে অ্যাপ্রোচ করা এবং সেটাকে প্রমাণ করার চেষ্টা করা। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে সেটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করা, এবং যদি ভুল প্রমাণিত বারবার না হতে থাকে তাহলে মানুষের সিওরিটি বাড়ে দিয়ে মোস্ট লাইকলি এটাই ঠিক। তো একটা জিনিসকে একটা জিনিস সত্যতা যাচাই করার দুটো বেসিক প্রক্রিয়া আছে, একটা হচ্ছে সেটাকে আরো অন্যান্য দিক থেকে রিচ করা, আরেকটা হচ্ছে সেটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করা। এবং যদি ভুল প্রমাণিত না হয়, তাহলে যতবার ভুল প্রমাণিত হচ্ছে না নানান দিক থেকে দেখলে, ততবার আমি আমার ওর উপর সিওরিটিটা বাড়ছে। তো যখন থার্মোডাইনামিক্সের প্রথম ল আসে, তখন অনেকেই এরকম ক্লেম করতে শুরু করে যে আমি একটা যন্ত্র বানিয়ে ফেলেছি বা আমি একটা মেশিন বানিয়ে ফেলেছি, যে থার্মোডাইনামিক্সের প্রথম ল মানে না।
যদিও পরে বারবারই দেখা যায় যে না, ওই ক্লেমগুলো ফলস ক্লেম ছিল, কোনো না কোনো ভাবে ওটা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল মেনেই চলছিল। হয়তো এমন কোনো জায়গা থেকে ও শক্তি একসেপ্ট করছিল যেটা ক্যালকুলেশনে ধরা হচ্ছিল না প্রথমে, তাই মনে হচ্ছিল যেন ফার্স্ট ল মানছে না। কিন্তু আজ অব্দি এখন অব্দি কোনো মেশিন তৈরি করা সম্ভব হয়নি যে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল মানে না, বা এরকম করে বলা ভালো শক্তির সংরক্ষণ সূত্র মানে না। মানে আমি আপাতত মাস আর শক্তির কনভার্সনটাকে বাদ দিয়ে বলছি, ওটাকে আমি আবার ধরছি না আপাতত। তো ওই যে প্রথম দিকে অনেকগুলো যন্ত্র তৈরি করা চেষ্টা করা হচ্ছিল, যেখানে এটা বলা হচ্ছিল যে থার্মোডাইনামিক্সের প্রথম ল মানে না, সেই যন্ত্রগুলোকে বা সেই ক্লেমগুলোকে এক অর্থে একসাথে বাঞ্চ করে যেটা বলা হয় যে পারপিচুয়াল মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ড। পারপিচুয়াল মানে কি? পারপিচুয়াল মোশন মানে হচ্ছে যে যেটা অনবরত চলছে, যেটা থামছে না। ঠিক আছে? মানে অ্যাজ ইফ এমন একটা যন্ত্র যে শক্তি ছাড়াই অনবরত চলে যাচ্ছে, যার শক্তির প্রয়োজনীয়তা নেই। তো ওই সমস্ত ক্লেম, ওই সমস্ত যন্ত্র, ওই সমস্ত মেশিনগুলোকে একবারে যেটা বলা হয় যে পারপিচুয়াল মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ড। একই রকম ভাবে থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল এরকম কিছু ব্যারিয়ার চাপায়, এবং সেকেন্ড ল আসার পরও অনেক মানুষ এরকম ক্লেম করতে শুরু করে যে না, আমি একটা যন্ত্র বানিয়ে ফেলেছি যে থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র মানে না। সেই যন্ত্রগুলোকে যে ক্যাটাগরিতে ফেলা হতো, আবারও সেগুলো পরে প্রমাণ হয়েছে যে না, আসলে ক্যালকুলেশনে ভুল হচ্ছিল কিছু একটা, যখন যে ক্লেম করেছে যে মানে না। সেগুলোকে ওই একই রকম ভাবে পারপিচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড বলা হয়, কারণ ওগুলো থার্মোডাইনামিক্সের সেকেন্ড লর বিরুদ্ধতা বা বিরুদ্ধাচরণ করছিল বলে দাবি করছিল। যদিও পরে প্রমাণ হয়েছে যে না, সেকেন্ড ল সব করেই মেনে চলে থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল। দেখ, সেকেন্ড ল অব্দিও যাওয়ার আমাদের সুযোগ নেই। তো মধ্য কথা, পারপিচুয়াল মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ড বলতে বলা হয় যে যেই যন্ত্র থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র মেনে চলে না। এবং অবশ্যই বলা দরকার যে আজ অব্দি এমন কোনো যন্ত্র তৈরি করা সম্ভব হয়নি। তবু নামটা রয়ে গেছে কেন? কারণ ওই আর কি, যখন সূত্রটা এসেছিল তখন প্রথম দিকে অনেকে ক্লেম করছিল যে এরকম একটা যন্ত্র তারা বানিয়ে ফেলেছে, সেই জন্যই তখন ওই নামটা এসেছিল। এখন আর সেই নামটা খুব যৌক্তিকতা নেই, কারণ এতদিন ধরে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল মিথ্যে প্রমাণিত হয়নি, ভুল প্রমাণিত হয়নি, ফলে আমরা খানিকটা সেফলি ধরতে পারি যে হয়তো আর কখনোই হবে না থার্মোডাইনামিক্সের ফার্স্ট লকে ভুল প্রমাণ করা। এই জন্যই ছোট্ট কনসেপ্টটা মেনশন করে দেওয়া দরকার বলে মনে হলো। আচ্ছা, এবার আমরা খানিকটা নতুন একটা প্রসেস সম্পর্কে আরেকটু ডিটেলে জানবো, যেটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেস। বাট অ্যাডিয়াবেটিক প্রসেস সম্পর্কে জানার আগে আমরা আইসোথার্মাল প্রসেসটা কিভাবে ঘটে সেটা একটুখানি ফিজিক্যালি তার বুঝে নেবো। ঠিক আছে? আইসোথার্মাল প্রসেস তার ফিজিক্যালি ঠিক কি? আচ্ছা, আমরা যা যা বলবো সমস্ত কিছু আমরা আইডিয়াল গ্যাসের জন্য দেখবো, কারণ সেটা দিয়ে দেখতে আমাদের সুবিধা হয়। আইডিয়াল গ্যাসের নিয়ে দেখবো। আচ্ছা, কি হয় তাহলে অ্যাকচুয়ালি আইসোথার্মাল প্রসেসে? আমরা কি জানি, আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচারটা ফিক্স থাকে। হুম, তাহলে দাঁড়াও। হুম, তাহলে এক তো হচ্ছে যে আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচার ফিক্সড। আচ্ছা, যেহেতু আইডিয়াল গ্যাস নিয়েছি, তাহলে কি হয়ে যাবে? ডেল্টা ইউ ইকুয়ালস টু জিরো, কারণ আইডিয়াল গ্যাসের ইউ শুধুমাত্র, আইডিয়াল গ্যাসের আন্তঃশক্তি শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন। টেম্পারেচার ফিক্স থাকলে ইউ এর কোনো বদল ঘটবে না, বা ইউ এফ ইকুয়ালস টু ইউ আই। তাই আচ্ছা, আমরা ধরে নেবো অবশ্যই এন ফিক্সড আছে, নাম্বার অফ মোল বা নাম্বার অফ মলিকিউল যাই বল, এন ফিক্সড আছে। তাহলে আন্তঃশক্তির কোনো পরিবর্তন ঘটছে না, প্রথমে হচ্ছে ব্যাপারটা এটা। আচ্ছা, আন্তঃশক্তির পরিবর্তন ঘটছে না মানে কি? ডেল্টা ইউ ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস কিউ, তার মানে জিরো ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস কিউ, তার মানে ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস কিউ যাই বল, বা কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ এরকম করে লেখা যায়। আচ্ছা, এবার বোঝার চেষ্টা করা যাক যে এই ধরনের প্রক্রিয়াটা সম্পন্ন কিভাবে করা হয়। ঠিক আছে? সম্পন্ন কিভাবে করা হয়, তার স্ট্রাকচারটা কি, যদি এরকম করে ভাবি।
তাহলে প্রথমে ধরা যাক এক্সপ্যানশন করছি, আমি সম্প্রসারণ করছি কোনো একটা গ্যাসের, কোনো একটা গ্যাসের বলতে অবশ্যই এখানে আইডিয়াল গ্যাস। এটা কিভাবে করা হয়? ধর এটা আমার সিস্টেম, যার ইনিশিয়ালি ছিল প্রেসার পিআই, ভিআই, টেম্পারেচার টি। এখান থেকে এ যাবে হচ্ছে সম্প্রসারণ মানে ভলিউম বাড়তে হবে, ফাইনাল প্রেসার পিএফ, ফাইনাল ভলিউম ভিএফ, টেম্পারেচার স্টিল কনস্ট্যান্ট, কারণ আমি আইসোথার্মালি প্রসেসটা ঘটাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এই প্রক্রিয়াটা ঘটবে কি করে, কি করে এই প্রক্রিয়াটা ঘটানো যাতে প্রেসার ভলিউম চেঞ্জ হচ্ছে, ভলিউম বাড়ছে, প্রেসার কমছে, টেম্পারেচারটা ফিক্সড রয়েছে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে যেহেতু আইডিয়াল গ্যাস অ্যান্ড আইসোথার্মাল প্রসেস, সেটা নিচ থেকে লেখা শুরু করি। ফলে কি হয়ে যাবে, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, চার্লস ল, সরি বয়েলস ল, যে টেম্পারেচার যখন ফিক্সড, টেম্পারেচার এবং অবশ্যই এখানে নাম্বার অফ মোলও ফিক্সড, তখন পিভি সমান সমান ধ্রুবক হয়ে যাবে। তার মানে কি হয়ে যাবে, পিআই ভিআই সমান সমান পিএফ ভিএফ হয়ে যাবে। এক্সপ্যানশন যেহেতু, তার মানে ফাইনাল ভলিউমটা গ্রেটার দেন ইনিশিয়াল ভলিউম, তাহলে এই দুটোর গুণফল, এটা এটা আচ্ছা আরেকটা লাইন লেখা যায় তাহলে একটু পরিষ্কার হবে। তার মানে ভিএফ বাই ভিআই সেটা সমান সমান পিআই বাই পিএফ। বজ্রগুণ করলেই বুঝতে পারবি যে এইটা থেকে এটা 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 থেকে এটা আসে। আচ্ছা, তাহলে যেহেতু ফাইনাল ভলিউম বেশি ইনিশিয়াল ভলিউমের থেকে, তার মানে এই দিকের জিনিসটা একের থেকে বড়, তাহলে এই দিকের জিনিসটাকে একের থেকে বড় হতে হবে। এটা কখন হবে, যখন পিআই পিএফ এর থেকে বেশি, তাহলে অবশ্যই পিআই গ্রেটার দ্যান পিএফ। তার মানে ভলিউম যেমন বাড়ছে কনস্ট্যান্ট টেম্পারেচারে, চাপ তেমনি কমছে, এটা খেয়াল রাখতে হবে। কনস্ট্যান্ট টেম্পারেচার আছে, কনস্ট্যান্ট নাম্বার অফ মোল আছে, ভলিউম যদি বাড়ে তাহলে চাপ কমবে। আর প্রশ্ন হচ্ছে এটা কিভাবে করা, মানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখবো কি করে আমি, ঠিক আছে? এটার জন্য যেটা করা হয় যে কোনো আইসোথার্মাল প্রসেসে, এই সিস্টেমটাকে একটা বড় বাথ যেটাকে বলা হয়, একটা বড় এমন জিনিসের মধ্যে দিয়ে রাখা হয়, চুবিয়ে অ্যাজ ইফ, যেটা এটাকে বলে বাথ। বড় একটা বাথ নেওয়া হয়, যার টেম্পারেচারটা সেইভাবে সেট করা হয় যেখানে আমি সিস্টেমের টেম্পারেচারটা রাখতে চাইছি। এটাও তাই। হুম, আচ্ছা, এটার কাজটা কি, এই জিনিসটা এতই বড় একটা সিস্টেম, মানে আমার সিস্টেম এটা, এই জিনিসটা আমার সিস্টেমের সারাউন্ডিংস করতে বলতে গেলে পরিবেশ, এই জিনিসটা এতই বড় একটা জিনিস যে এখান থেকে সামান্য হিট নিলে বা এতে সামান্য হিট দিলে এই জিনিসের টেম্পারেচার প্রায় কোনো বদল হয় না। মানে এটাকে তুই ভাবতে পারিস একটা সমুদ্রের মতো ব্যাপার, যেখান থেকে তুই এক মগ জল তুললি কি এক মগ জল দিলি, তাতে কিছু পার্থক্য হয় না, তাতে ওইটা টেম্পারেচার ফিক্স থাকে। তো প্রথমে আমি এটা টেম্পারেচারকে, আমি যে টেম্পারেচারে সিস্টেমকে রাখতে চাইছি সেই টেম্পারেচারে সেট করে নিই এই বড় বাগটাকে। এবার সিস্টেম এই প্রক্রিয়াটা ঘটতে গিয়ে সামান্য যদি তাপ নেয়ও এখান থেকে বা সামান্য তাপ এখানে ছাড়েও, এই বড় জিনিসটা টেম্পারেচার কোনো পাল্টায় না। যেহেতু বড় জিনিসটা টেম্পারেচার পাল্টায় না এবং সিস্টেম এটার সাথে কানেক্টেড আছে, তাই জন্য কি হয়, সিস্টেমের টেম্পারেচারও ফিক্স থাকে এই বড় জিনিসটার সাথে। এইভাবে যে কোনো আইসোথার্মাল প্রক্রিয়া যেখানে সিস্টেমের টেম্পারেচার ফিক্স রাখতে চাই, সেই প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়, যে সিস্টেমকে একটা বড় বাথ, যেখান থেকে সামান্য হিট নিলে বা সামান্য হিট ছাড়লে টেম্পারেচার কোনো বদল ঘটবে না, সেরকম একটা জিনিসের সাথে কানেক্ট করে রাখা হয়। এবং অবশ্যই এই দেওয়ালটাকে এমন ভাবে নেওয়া হয়, এই সিস্টেম সারাউন্ডিংস বাউন্ডারিটা কেমন করে নেওয়া হয়, যেটা হিট যাতে আদান প্রদান হতে পারে, তো এই বাউন্ডারিটা হবে ডায়াথার্মাল।
আমরা যখন প্রথমে বাউন্ডারি ডেফিনেশন পড়েছিলাম বা বাউন্ডারি ক্লাসিফিকেশন পড়েছিলাম তখন বলেছিলাম যে যে বাউন্ডারি দিয়ে হিট এদিক ওদিক হতে পারে সেই বাউন্ডারিকে বলবো ডায়াথার্মাল বাউন্ডারি। তাহলে এটা বোঝা গেছে তো যে কি করে আইসোথার্মাল প্রসেসটা সম্পন্ন করা হয়। না মানে বুঝতে পেরেছি, কিন্তু আমি বলছি যে হুম, বাথের তাপমাত্রা সেরকম একটা ফারাক হলো না, কিন্তু তাপমাত্রা মানে সিস্টেমটার তাপমাত্রা তো বদল, সেটা তো মানে লক্ষণীয় হবে আর কি, মানে মাপা যাবে। তাহলে সেটা তো টি টি থাকার তো কথা না। মানে সেটাই তো বলছি যে ধর সামান্য সময়ের জন্য সিস্টেমের তাপমাত্রা টি থেকে সামান্য কমলো, তখনই তো বাথের টেম্পারেচার টি আছে। তাহলে যদি এখানে টেম্পারেচার কমে সঙ্গে সঙ্গে বাথ থেকে হিট ফ্লো হয়ে যাবে। হিট ফ্লো হয়ে কি হয়ে যাবে, দুটো বস্তু যখন তাপীয় কন্ট্যাক্টে থাকে তখন আচ্ছা দুটো আচ্ছা, বস্তু কি বুঝতে করার পারছি। চেষ্টা করে, টেম্পারেচারটা সেম রাখার হুম চেষ্টা করে। হুম 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 বুঝতে পেরেছিস? তো হুম হিটের হুম। আদান প্রদানটা কেন হয়, বেসিক্যালি হিটের আদান প্রদানটা এই টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখতেই হবে। এখান থেকে ধর এই কিছু একটা প্রক্রিয়া করলো তাতে টেম্পারেচারটা সামান্য কমলো, যেই মুহূর্তে টেম্পারেচার সামান্য কমলো এখান থেকে হিট ফ্লো হয়ে যাবে, কারণ এরা দুজন একই টেম্পারেচার থাকতে চাইবে। অথবা টেম্পারেচার সামান্য বাড়লো, যেই মুহূর্তে সামান্য বাড়বে সঙ্গে সঙ্গে এটা এই সিস্টেম থেকে এই দিকে হিট ফ্লো হয়ে যাবে, যাতে টেম্পারেচারটা ফিক্স থাকে। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হুম হুম হুম। আমি কি ঠিক বোঝা আছে। গেছে কি? বুঝতে পেরেছি। হুম, তাহলে এইভাবে আমরা, হুম, বল কি বলছিস? চার্জ বসিয়ে দাও, 5% চার্জ। বসিয়ে দিলাম, হুম। বসিয়ে দিলাম, ওটাই বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এইভাবে আমরা যে কোনো আইসোথার্মাল প্রসেস সম্পূর্ণ করি। সবসময় এটাই বেসিক প্রক্রিয়া। এবার এটা স্ট্রাকচার বদলাতে পারে, কিন্তু সোজা কথা আইসোথার্মাল প্রসেস করাতে হলে একটা বড় বাথ দরকার, যেটা টেম্পারেচারটাকে মেনটেন রাখবে ওটার সাথে। আচ্ছা, তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে আমি এর ভেতরে কি হচ্ছে যখন এক্সপ্যানশন হচ্ছে তখন ভেতরে আসলে কি হচ্ছে। তো আমরা তো দেখলাম যে ভলিউম বাড়ছে, এক্সপ্যানশনের সময় প্রেশার কমছে, টেম্পারেচার ফিক্সড আছে। তাহলে এবার ভেতরে কি হচ্ছে, তাহলে দেখ যেহেতু ভলিউম বাড়ছে, যেহেতু অ্যাজ ভি ইজ ইনক্রিজিং বা এক্সপ্যানশন বেসিক্যালি, তাহলে ভলিউম বাড়ার সময় বা এক্সপ্যান্ড করার সময় কে কার্য করে, সিস্টেম কার্য করে না সারাউন্ডিং সিস্টেমের উপর কার্য করে? আয়তন বাড়ছে মানে সিস্টেমটা কার্য করছে আর কি, কিন্তু সিস্টেম কার্য না করছে। বাড়ছে না। হ্যাঁ, তার মানে সিস্টেম কার্য করছে। সিস্টেম কার্য করছে মানে ডাব্লিউ কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। ডাব্লিউ নেগেটিভ হবে, কারণ সিস্টেম কার্য করছে মানে সিস্টেমের শক্তি ক্ষয় করে কার্য করছে। আর আমরা হুম হুম। ডাব্লিউ আর কিউ এর সাইনের ক্ষেত্রে বলেছি যে সিস্টেম যদি এনার্জি ক্ষয় করে কিছু করে, সিস্টেমের থেকে যদি হিট বেরিয়ে যায় তাহলে তখন সেই কার্য বা তাপটা নেগেটিভ হয়। তাহলে এক্ষেত্রে এক অর্থে বলতে গেলে কার্য সিস্টেম থেকে সারাউন্ডিংস এর দিকে ফ্লো করছে, কার্য এদিকে ফ্লো করছে, সিস্টেম থেকে সরে যাচ্ছে বলেই ওটা নেগেটিভ। আচ্ছা, তাহলে ডাব্লিউ নেগেটিভ, এখন ডাব্লিউ নেগেটিভটা হবে কি করে, সিস্টেম কার্য করবে কি করে? তার মানে সিস্টেম নিজের আন্তঃশক্তি খরচা করে কার্য করবে। সিস্টেম নিজের আন্তঃশক্তি খরচ করে কার্য করবে। তাহলে এবার সিস্টেম যদি আন্তঃশক্তি খরচা করে নিজের, তার মানে ইউ কমার কথা। কিন্তু ইউ যদি কমে, আমি আইডিয়াল গ্যাসে দেখেছি যে ইউ ইজ এ ফাংশন অফ টেম্পারেচার। এবং যে ফর্মুলা আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখেছি, কোথায় গেল, হুম, হুম, তাহলে এই ফর্মুলা যদি দেখি, ইউ যদি কমে তাহলে এন তো ফিক্সড আছে, আর তো ধ্রুবক, তার মানে টেম্পারেচারও কমার কথা। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আন্তঃশক্তি কমলে তাপমাত্রাও কমবে, কারণ তাপমাত্রা আন্তঃশক্তি কানেক্টেড এবং সমানুপাতিক বেসিক্যালি। তার মানে টি কমার কথা। কিন্তু টি যেই মুহূর্তে কমবে সেই মুহূর্তে কি হবে, বাথ থেকে হিট ফ্লো করে সিস্টেমের টেম্পারেচার টিতে
ফিক্স রাখবে। তাহলে যেই মুহূর্তে সিস্টেম কার্য করে দিচ্ছে নিজের শক্তি খরচা করে, তাহলে ওর শক্তি কমার কথা, ওর শক্তি কমলে টেম্পারেচার কমার কথা। টেম্পারেচার যেই মুহূর্তে কমতে যাবে, যেহেতু এই বাতের সাথেও কানেক্টেড আছে যার টেম্পারেচার টি, সঙ্গে সঙ্গে এই এখানে টেম্পারেচার যেই কমবে এখান থেকে হিট ফ্লো করে যাবে, এবং যত কার্য করতে থাকবে, যত টেম্পারেচার কমতে চাইবে তত হিট এখানে ফ্লো করে যাবে। ফলে এফেক্টিভলি যেহেতু বাতের সাথে কানেক্টেড আছে ফলে টেম্পারেচার ফিক্স থাকবে। ফাইনালি টি ফিক্স থাকবে। আর টি ফিক্স থাকা মানে কি, ইউ ফিক্স থাকবে। আর ইউ ফিক্স থাকা মানে কি, ডেল্টা ইউ জিরো হবে। এটাই আমরা দেখেছিলাম যে ডেল্টা ইউ ইকুয়ালস টু জিরো হয়। এবং ডেল্টা ইউ ইকুয়ালস টু জিরো হওয়া মানে কি, সেখান থেকে আমরা দেখেছি কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ। এই কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ কি বলছে আসলে, যদি ভালো করে দেখিস, কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ বলছে যে সিস্টেম কার্য করলে সিস্টেম যদি কার্য করে তার মানে ডাব্লিউ যদি নেগেটিভ হয়, মাইনাস অফ সামথিং নেগেটিভ কিউ তার মানে পজিটিভ হবে, তাপ শোষণ করবে। আর উল্টো দিকে সিস্টেমের উপর যদি কার্য হয়, তখন ডাব্লিউ পজিটিভ হয়ে যাবে। ডাব্লিউ পজিটিভ মানে কি, মাইনাস ডাব্লিউ নেগেটিভ হবে, তার মানে কিউ নেগেটিভ হবে, তখন তাপ বর্ধিত হবে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখ, এক্ষেত্রে বেসিক্যালি সিস্টেম কার্য করছে, যেই মুহূর্তে সিস্টেম কার্য করতে যাচ্ছে তার আন্তঃশক্তি কমছে। আন্তঃশক্তি টেম্পারেচার সাথে কানেক্টেড, সমানুপাতিক, তাহলে টেম্পারেচার কমার চেষ্টা করবে। যে মুহূর্তে টেম্পারেচার কমার চেষ্টা করবে সেই মুহূর্তে বাদ থেকে হিট ফ্লো হয়ে টেম্পারেচারটাকে ফিক্স রেখে দেবে। তাহলে এফেক্টিভলি কি হচ্ছে, এফেক্টিভলি বাদ থেকে কিছু পরিমাণ হিট নেওয়া হচ্ছে, সেইটাই কার্য ফর্মে সিস্টেম করছে। তাহলে এফেক্টিভলি কি হচ্ছে, এফেক্টিভলি বাদ থেকে নেওয়া হিট সিস্টেম কার্য ফর্মে বাইরে বর্জন করছে। বোঝা গেল না, বোঝা গেল না? হুম। বুঝতে পেরেছি। হুম। তাহলে বেসিক্যালি কি হচ্ছে, যে যে পরিমাণ কার্য সিস্টেম করছে সেই পরিমাণ হিটই সিস্টেম বাদ থেকে নিচ্ছে, এবং সেই জন্যই কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ হচ্ছে, খেয়াল রাখতে হবে। সেই জন্যই কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ। তার মানে কি বলছে, যে পরিমাণ কার্য সিস্টেম করছে সে পরিমাণ হিটই সিস্টেম বাদ থেকে নিচ্ছে। সিস্টেম হিট নিচ্ছে এই জন্য হিট পজিটিভ, সিস্টেম কার্য করছে এই জন্য ডাব্লিউ নেগেটিভ, খেয়াল রাখতে হবে। একই রকম করে কম্প্রেশন হওয়ার সময় কি হবে, যদি আমি কম্প্রেশন দেখি, কম্প্রেশন হওয়ার সময় কি হবে, আহ, আমি জাস্ট পুরো আগের জিনিসটা কপি করছি। তাহলে এবার আয়তন কমবে, কম্প্রেশন মানে, তাহলে আয়তন কমে কোথায় যাবে, ধর এখানে গেল, পিএফ ভিএফ টি। তাহলে একই রকম ভাবে আমি কি বলতে পারি, যেহেতু আইডিয়াল গ্যাস পিভি কনস্ট্যান্ট, তার মানে পিআই ভিআই ইকুয়ালস টু পিএফ ভিএফ, তার মানে ভিএফ বাই ভিআই ইকুয়ালস টু পিআই বাই পিএফ। এক্ষেত্রে যেহেতু ভিএফ লেস দ্যান ভিআই, কারণ কম্প্রেস হচ্ছে, সংকুচিত হচ্ছে, তাই জন্য পিআই লেস দ্যান পিএফ হবে। যেহেতু আয়তন কমছে, ফাইনাল আয়তন যেহেতু কম, তাই ফাইনাল প্রেশার বেশি,
এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তার ফলে কি হচ্ছে, তাহলে ভিতরে কি হচ্ছে যদি এম করে দেখার চেষ্টা করি। তাহলে যেহেতু ভি ইজ ডিক্রিজিং, যেহেতু আয়তন কমছে সিস্টেমের, কম্প্রেশন, তাহলে সিস্টেমের উপর কার্য হচ্ছে। সিস্টেম বাইরে থেকে কেউ কোনো এজেন্ট প্রেসার প্রয়োগ করে সিস্টেমের আয়তন কমাচ্ছে, সিস্টেমের উপর কার্য করা হচ্ছে। তাহলে যদি তাই হয় তাহলে কি হবে, ডাব্লিউ গ্রেটার দেন জিরো, কারণ সিস্টেমের উপর কার্য করা হচ্ছে। আচ্ছা, ওখান থেকে করে নিই। তাহলে সিস্টেমের উপর যদি কার্য করা হয় তাহলে সিস্টেমের আন্তঃশক্তি বাড়া উচিত। তাহলে আন্তঃশক্তি বাড়লে কি হয়ে যাবে, টেম্পারেচারও বাড়া উচিত। এখান থেকে একেবারে টুকে নিচ্ছি। তাহলে সিস্টেমের আন্তঃশক্তি বাড়ার কথা, তাহলে টি বাড়ার কথা। কিন্তু টি বাড়তে গেলে কি হয়ে যাবে, যেই মুহূর্তে টি বাড়তে যাবে সেই মুহূর্তে বাথ যেহেতু টি টেম্পারেচারে আছে, সিস্টেম যেই মুহূর্তে টেম্পারেচার একটু বাড়াতে চাইবে, সিস্টেম থেকে হিট বাথে ফ্লো হয়ে যাবে। তাহলে সিস্টেম থেকে বাথে হিট ফ্লো করবে এবং সিস্টেমের টেম্পারেচার টিতেই ফিক্স থাকবে। তাহলে ফাইনালি টি ফিক্স থাকলে আবার এগেইন ইউ ফিক্স থাকবে। ইউ ফিক্স থাকা মানে যেহেতু আইডিয়াল গ্যাস নিয়েছি, মানে টি ফিক্স তাই ইউ ফিক্স, তার মানে ডেল্টা ইউ ইকুয়ালস টু জিরো। তাহলে এখানেও কি হচ্ছে ব্যাপারটা ভালো করে দেখ। তাহলে কম্প্রেশনে কি হলো, বাইরে থেকে কার্য সিস্টেমের উপর করা হচ্ছে। যেই মুহূর্তে বাইরে থেকে কার্য করা হচ্ছে, সিস্টেমের ইন্টারনাল এনার্জি বাড়তে চাইছে। ইন্টারনাল এনার্জি বাড়তে চাইলে টেম্পারেচার বাড়তে চাইবে। টেম্পারেচার যেই মুহূর্তে বাড়তে চাইবে, বাইরের বাথের টেম্পারেচার যদি টি, সিস্টেমের টেম্পারেচার বাড়তে চাইলে সিস্টেম থেকে হিট বাথের দিকে ফ্লো করে যাবে, হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার দিকে ফ্লো করে যাবে। তার মানে হিট এখান থেকে কিভাবে ফ্লো করবে, এইভাবে হিট ফ্লো করবে। তাহলে এফেক্টিভলি কি হচ্ছে যদি আমি ভাবি, এফেক্টিভলি বাইরে থেকে পাওয়া কার্য সিস্টেম হিট রূপে বাথে বর্জন করছে। এটা বোঝা গেছে না বোঝা যায়নি? হুম 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 হুম, বুঝেছি। বেশ, তাহলে এটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস কিভাবে করে এবং আইসোথার্মাল প্রসেস কেন কিউ ইকুয়ালস টু মাইনাস ডাব্লিউ হয়, তার ভিতরের কথা। ঠিক আছে, ম্যাথমেটিক্যালি তো আমরা আগেই দেখেছি, ফার্স্ট ল থেকে প্রমাণিত হয়ে যায়। কিন্তু ভিতরে কি হচ্ছে সেটা এখান থেকে খানিকটা বোঝা যেতে পারে। বেশ, এবার এইটা একটু আমরা বোঝার চেষ্টা করি যে প্রেশারটা কেন ওভাবে চেঞ্জ হয়। তাহলে এরকম করে ভাবি যে আইসোথার্মাল এক্সপ্যানশনে প্রেশার কমে, গ্যাসের যখন আয়তন বাড়ে আইসোথার্মালি, তখন প্রেশার কমে। কেন কমে, প্রেশার কেন তৈরি হয়, ঠিক আছে। তাহলে পি আসে যখন গ্যাসের অণুগুলি পাত্রের দেওয়ালে ধাক্কা দেয়। তাহলে প্রেশার কেন আসে, গ্যাসের প্রেশার আমরা দেখেছি কাইনেটিক থিওরি পড়তে গিয়ে ক্লাস 9-10-এ থাকে। বেসিক্যালি কাইনেটিক থিওরি বাংলা কি হবে, যাই হোক, আদর্শ গ্যাস যখন পড়েছি তখন দেখেছি যে প্রেশার তৈরি হয় তার কারণ গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালে ধাক্কা দেয়। এখন পি কিসের উপর নির্ভর করে, পি দুটো জিনিসের উপর নির্ভর করে।
একটা হচ্ছে ধাক্কাগুলো কত জোরে হয়, প্রতিটি ধাক্কা কত জোরে, এটা কিসের উপর নির্ভর করে আবার? এটা নির্ভর করে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বা গড় গতিশক্তি, অণুগুলির গড় গতিশক্তির উপর। গড় গতিশক্তি বলতে পারিস, গড় গতিবেগ বলতে পারিস, যা খুশি বলতে পারিস। তাহলে প্রতিটি ধাক্কা কত জোরে সেটার উপর প্রেশার নির্ভর করে, এবং সেটা আবার নির্ভর করে গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি কত হচ্ছে। সেটা আবার কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভরশীল। আরেকটা জিনিসের উপর প্রেশার নির্ভর করে, সেটা হচ্ছে যে কত তাড়াতাড়ি ধাক্কা হচ্ছে, বা বা এরকম করে বলা যায় যে প্রতি সেকেন্ডে কতগুলি ধাক্কা হচ্ছে। যত বেশি ধাক্কা হবে তত বেশি প্রেশার। সেটা আবার কিসের উপর নির্ভর করে? অবশ্যই গতিবেগের উপর নির্ভর করে। আর কিসের উপর নির্ভর করে? পাত্রের আয়তনের উপর নির্ভর করে। তাহলে কি বলতে চাইলাম, যে প্রেশার আসছে গ্যাসের অণুগুলো ধাক্কা থেকে। এই অণুগুলো ধাক্কা কিভাবে কন্ট্রোলড হয়, মানে প্রেশার কিভাবে কন্ট্রোলড হয় অণুগুলো ধাক্কার উপর? না, এক, কত জোরে ধাক্কা মারছে, আর দুই, কতবার ধাক্কা মারছে। এই কত জোরে ধাক্কা মারছে এটা কিসের দ্বারা কন্ট্রোল? সেটা হচ্ছে গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি দ্বারা কন্ট্রোল, যেটা আমরা জানি যে টেম্পারেচারের উপর নির্ভরশীল, অন্তত আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আর কতবার বা কত তাড়াতাড়ি ধাক্কা মারছে এটা কিসের উপর নির্ভরশীল? সেটা অবশ্যই গতিবেগের উপর নির্ভরশীল, তার সাথে সাথে আয়তনের উপর নির্ভরশীল। পাত্র যত বড় হবে ধাক্কার সংখ্যা তুলনামূলক ততগুলো কমতে থাকবে যদি গতিবেগ একই থাকে। তাহলে যেহেতু এক্সপ্যানশনে, এবার আমরা বোঝার চেষ্টা করি, যেহেতু এক্সপ্যানশনে বা এরকম করে বলি আইসোথার্মাল এক্সপ্যানশনে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? হুম হুম। তাহলে যেহেতু আইসোথার্মাল এক্সপ্যানশনে টি ফিক্সড আছে, কিন্তু কিন্তু ভি বাড়ছে, তাই ধাক্কার সংখ্যা কমছে, তাই প্রেশার কমছে। পাত্রটা যখন বড় হয়ে যায়, যদি সেম সংখ্যক গ্যাসের অণু প্রেজেন্ট থাকে এবং তাদের গতিবেগগুলো সেম হয় আগের মতোই, তাহলে যেহেতু পাত্রটা বড় হয়ে গেছে, ফলে ধাক্কার সংখ্যাগুলো কমতে থাকবে, কারণ এখন গ্যাসটা অনেক বেশি ডাইলিউট হয়ে গেছে। সেম নাম্বার অফ গ্যাস মলিকিউল অনেক বড় জায়গা জুড়ে ছড়িয়ে আছে, ফলে ধাক্কার সংখ্যাগুলো কমতে থাকবে আগের তুলনায়। এবং যেহেতু ধাক্কার সংখ্যা কমবে, তাই জন্য প্রেশার কমবে। একই রকম ভাবে কম্প্রেশনে কি হবে? তাহলে এরকম করে বলি, সিমিলারলি কম্প্রেশনে ছোট করে বলে দিচ্ছি, আয়তন কমবে, ধাক্কার সংখ্যা বাড়বে, প্রেশার বাড়বে। তাহলে এটাকে হেডিংটা চেঞ্জ করে দিই, আইসোথার্মাল প্রসেসে পি এর পরিবর্তন করে দিই। তাহলে বোঝা গেছে কেন আইসোথার্মাল প্রসেসে প্রেশার কমছে বা বাড়ছে, এবং কিভাবে ব্যাকগ্রাউন্ডে কাজ করছে ব্যাপারগুলো, সেটা বোঝা গেছে। হুম। বুঝতে পেরেছি। বেশ, এবার আমরা আসি যেটা নতুন প্রসেস আমরা শেখার চেষ্টা করছিলাম, যেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। এটা একটু বুঝতে হবে। অ্যাডিয়াবেটিক প্রসেস, একটু জল খেয়ে নি।
তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসে আমরা কি দেখেছিলাম বাই ডেফিনিশন? অ্যাডিয়াবেটিক প্রসেসে রুদ্ধতাপ প্রক্রিয়া কিউ ইকুয়ালস টু জিরো। তাহলে কিউ ইকুয়ালস টু জিরো মানে কি? ডেল্টা ইউ, যেটা ছিল ডাব্লিউ প্লাস কিউ, তার মানে ডেল্টা ইউ ইকুয়ালস টু ডাব্লিউ হতে হবে। এটা খেয়াল রাখতে হবে, এটা অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য সত্যি। তাহলে এই প্রক্রিয়া যখন ঘটবে তখন কিভাবে আম, সমস্ত জিনিসপত্রগুলো চেঞ্জ হবে? তাহলে প্রথম কথা, এখানে কোনো বাথ কানেক্টেড নেই, কোনো হিট ফ্লো সিস্টেমের মধ্যে বা সিস্টেম থেকে বাইরের দিকে হবে না। তাহলে এই প্রক্রিয়া যখন ঘটবে, যদি একটু ভালো করে দেখি, আচ্ছা এরকম করে ভাবি যে এক্সপ্যানশন, আচ্ছা মেনশন করে দিই লাইনটা যে সিস্টেমের দিকে বা সিস্টেম থেকে বাইরের দিকে কোনো হিট ফ্লো হবে না, এটা খেয়াল রাখতে হবে। সিস্টেম থেকে বা সিস্টেম থেকে বাইরের দিকে কোনো হিট ফ্লো হবে না। বেশ, তাহলে এবার দেখ, পুরো ব্যাপারটাই আইসোথার্মাল প্রসেসের মতোই হবে। আমরা দেখবো জাস্ট ওই বাঁধ থেকে যে হিট ফ্লোটা হচ্ছিল বা বাঁধের দিকে যে হিট ফ্লোটা হচ্ছিল সেটা হবে না। তাহলে এক্সপ্যানশনের সময় কি হবে? আমি আবার আগের লজিকে যাবো। কি হবে? যে ভি বাড়বে, তার মানে সিস্টেম কার্য করবে। সিস্টেম কার্য করা মানে কি? ডাব্লিউ লেস দ্যান জিরো, ডাব্লিউ নেগেটিভ। ডাব্লিউ নেগেটিভ মানে কি? ডেল্টা ইউ নেগেটিভ, তার মানে ইউ কমবে। ইউ কমবে মানে ফাইনাল ইউ লেস দ্যান ইনিশিয়াল ইউ হবে। ঠিক আছে, যদি আমি স্টেপ বাই স্টেপ ভেঙে লিখি, ইউএফ মাইনাস ইউআই লেস দ্যান জিরো হবে, তার মানে ইউএফ লেস দ্যান ইউআই হবে। একটু মনে করে দেখ, আইসোথার্মাল প্রসেসও সেম জিনিস হচ্ছিল, কিন্তু যেই মুহূর্তে এটা হচ্ছিল সেই মুহূর্তে কি হয়ে যাচ্ছিল? টেম্পারেচার কমার দরুন বাদ থেকে হিট ফ্লো করে যাচ্ছিল সিস্টেমের দিকে, এবং টেম্পারেচার ফিক্স থাকছিল এবং ইউ ফিক্স থাকছিল। কিন্তু এক্ষেত্রে কোনো বাথ নেই বা কোনো হিট ফ্লো এর চান্স নেই। সেই জন্য এখানে সিস্টেম যে কার্যটা করছে, সেই কার্যটা সিস্টেম নিজের আন্তঃশক্তি খরচা করেই করছে। তাহলে এরকম করে বলা ভালো। সুতরাং এক্ষেত্রে সিস্টেম নিজের আন্তঃশক্তি খরচ করেই কাজ করছে। সেই জন্য সিস্টেমের আন্তঃশক্তি যতটা কমবে ততটাই কার্য হবে, বা এরকম করে বলা ভালো। তাই সিস্টেম যতটা কার্য করবে তার আন্তঃশক্তি সেম পরিমাণ কমবে। সিম্পলি সেম লিখতে কোনো জটিলতা নেই। শুধু তাই না, আইডিয়াল কেসের ক্ষেত্রে আমরা এক্ষেত্রে কি জানি? যে ইউ, সেটা হয় কি? আমরা জানি আইডিয়াল কেসের ক্ষেত্রে ইউ হয় 3/2 nRT। তাহলে সেই লজিকে দেখলে আমি বলতে পারি যে ইউ আই ইনিশিয়াল সেটা কি হয়ে যাবে? বাই দ্য ওয়ে, যেহেতু সিস্টেমের আন্তঃশক্তি কমবে তার মানে টেম্পারেচারও কিন্তু বদল ঘটবে। তাহলে ইউ আই ইনিশিয়াল আন্তঃশক্তি সেটা কি বলতে পারি আমি? 3/2 nRTI। আর ফাইনাল আন্তঃশক্তি কি হবে? 3/2 nRTF। আচ্ছা, এখানে ছবিটা আমি আঁকিনি, ছবিটা এঁকেই দিই নাহলে। তাহলে প্রথমে সিস্টেম ছিল পিআই বা পি ওয়ান, আচ্ছা পিআই ভিআই
টিআই তে সেই সিস্টেম কোথায় যাবে? পিএফ, ভিএফ, টিএফ। টেম্পারেচারের ক্ষেত্রে বদল ঘটবে কিন্তু, কারণ কোনো হিটের আদান প্রদান হচ্ছে না, সিস্টেম কার্য করছে নিজের আন্তঃশক্তি খরচা করে, ফলে সিস্টেমের টেম্পারেচার কমবে। আর এক্ষেত্রে কি ধরনের বাউন্ডারি থাকতে হবে? অ্যাডায়াবেটিক বাউন্ডারি থাকতে হবে, যেখানে হিটের আদান প্রদান যাতে কোনোভাবে না হয়। আগে যেটা ডায়াথার্মাল বাউন্ডারি ছিল। তাহলে ডাব্লিউ ফ্লো করছে, সিস্টেমের আন্তঃশক্তি কমছে। তাহলে এক্ষেত্রে সিস্টেমের আন্তঃশক্তি কতটা কমবে? না, যেহেতু আইডিয়াল গ্যাস তাই আমি সিস্টেমের আন্তঃশক্তি হিসেব করতে পারি। ইনিশিয়ালি সিস্টেমের আন্তঃশক্তি কত ছিল? যেহেতু টেম্পারেচার টিআই ছিল, আন্তঃশক্তির এক্সপ্রেশন আমি জানি, জেনারেল এক্সপ্রেশনটা এটা। তাহলে ইউআই কি ছিল? 3/2 nRTI। ইউএফ ফাইনাল আন্তঃশক্তি কি হবে? 3/2 nRTF। তাহলে এখান থেকে আমি বলতে পারি এই ইউএফ লেস দেন ইউআই থেকে আমি বলতে পারি 3/2 nRTF লেস দেন 3/2 nRTI। এবং সেখান থেকে আমি বলতে পারি TF লেস দেন TI। তাহলে কি দাঁড়ালো? সিস্টেম কার্য করছে, তার বদলে কোনো রকম হিটের ক্ষতিপূরণও পাচ্ছে না, সিস্টেমের আন্তঃশক্তি খরচা হচ্ছে, সিস্টেমের টেম্পারেচার কমছে। তাহলে এরকম করে বলা ভালো যে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনে টেম্পারেচার কমে। তাহলে এখানে কার্যের পরিমাণ কি হবে? ডাব্লু সেটা কি হয়ে যাবে? ডেল্টা ইউ। ডেল্টা ইউ মানে কি? ইউএফ মাইনাস ইউআই। ইউএফ কি ছিল? 3/2 nRTF। ইউআই কি ছিল? 3/2 nRTI। তাহলে কি হয়ে যাবে? 3/2 nRTF মাইনাস টিআই। তাহলে অ্যাডিয়াবেটিক প্রক্রিয়া কার্যের পরিমাণ কিভাবে ক্যালকুলেট করব? এইভাবে। আমরা আগে আইসোথার্মাল প্রক্রিয়ায় কার্যের পরিমাণ দেখেছি, যদিও সেটা শুধুমাত্র রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা আমরা লগ দিয়ে সূত্রটা দেখেছিলাম যে এনআরটি এলএন ভিএফ বাই ভিআই, বা সরি মাইনাস এনআরটি ছিল, বা এনআরটি মাইনাস এনআরটি এলএন পিআই বাই পিএফ ছিল। সেটা আমরা অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ায় দেখলাম, সেটা শুধুমাত্র কার্যটা টেম্পারেচারের বদলের উপর নির্ভর করবে। কেন টেম্পারেচারের বদলের উপর নির্ভর করবে? কারণ কার্যটা আন্তঃশক্তির পরিবর্তনের সমান। আন্তঃশক্তির পরিবর্তন আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র টেম্পারেচারের বদলের উপর নির্ভর করে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? বুঝতে পেরেছি। যাচ্ছে। তাহলে একই রকম ভাবে কম্প্রেশনটা আমরা করে নিতে পারবো। আমি আর দেখাচ্ছি না, মানে বা ছোট করে দেখিয়ে দিচ্ছি। কম্প্রেশনে কি হবে? কম্প্রেশনে আবারও একই রকম করে, আচ্ছা আমি এতটা ডিটেলে লিখছি না আর, বুঝে যাবি। তাহলে ভি কমছে, তার মানে সিস্টেমের উপর কার্য হচ্ছে, তার মানে W greater than 0। তাহলে কি হবে? ইউ বাড়বে, কারণ কোনো তো ও হিট বাইরে ছাড়ছে না। ইউ বাড়া মানে কি? ডেল্টা ইউ গ্রেটার দেন 0, তার মানে ইউ ফাইনাল গ্রেটার দেন ইউ ইনিশিয়াল। একই রকম করে আমি দেখাতে পারি টি ফাইনাল গ্রেটার দেন টি ইনিশিয়াল। সুতরাং সিস্টেম এর উপর করা কার্য সিস্টেমের আন্তঃশক্তি বাড়াচ্ছে, এবং টেম্পারেচারও তাই জন্য বাড়ছে। এবং একই রকম করে দেখানো যায় W ইকুয়ালস টু 3/2 nRTF মাইনাস TI। ভীষণ গুরুত্বপূর্ণ ফর্মুলা। বোঝা গেছে না বোঝা যায়নি? গেছে। তাহলে সে বোঝা গেছে? হুম বেশ, এবার আমরা একটা ছোট্ট ব্রেক নিই, তারপর আমরা আবার স্টার্ট করবো। বেশ, শুরু করা যাক তাহলে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আইসোথার্মাল প্রসেসে যখন আয়তন বাড়ে, সিস্টেম কার্য করে, তখন সিস্টেম টেম্পারেচারটা ফিক্সড রাখতে তাপ খানিকটা বাদ থেকে নিয়ে নেয়, ফলে সিস্টেমের আন্তঃশক্তি কোনো বদল ঘটে না। ইফেক্টিভলি যেটা হয় সেটা হচ্ছে যে বাদ থেকে নেওয়া হিট কার্য হিসেবে সিস্টেম বাইরে ছেড়ে দেয়।
আর উল্টোটা হলে কি হয়, কম্প্রেশনের সময় সিস্টেমের উপর কার্য হয়, এগেইন টেম্পারেচার ফিক্স রাখতে সিস্টেম তার হিট খানিকটা বাড়তে ছেড়ে দেয়, ফলে সিস্টেমের আন্তঃশক্তির কোনো বদল ঘটে না, ফলে সিস্টেমের উপর যে কার্য হয় সেটা সিস্টেম হিট হিসেবে বাইরে ছেড়ে দেয়। এবং প্রেশার কেন কমে, প্রেশার কেন কমে বা বাড়ে, যে আয়তন বাড়লে টেম্পারেচার ফিক্স আছে, ধাক্কাগুলো একই জোরে হচ্ছে কিন্তু ধাক্কাগুলোর সংখ্যা কমে যাচ্ছে, যখন আয়তন বাড়ছে তাই প্রেশার কমছে। আর যখন আয়তন কমে, এগেইন টেম্পারেচার ফিক্সড আছে, তাই ধাক্কাগুলো সেম জোরে হলেও ধাক্কাগুলোর সংখ্যা বেড়ে যাবে, কারণ আয়তন কমে যাচ্ছে, ফলে প্রেশার বেড়ে যায়। একই রকম ভাবে অ্যাডিয়াবেটিক প্রসেস আমরা কি দেখলাম, অ্যাডিয়াবেটিক প্রসেস আমরা দেখলাম যে সিস্টেম এবার কোনো বাতির সাথে কানেক্টেড নেই, সিস্টেমের উপর কার্য হলে বা সিস্টেম কার্য করলে সেটা সম্পূর্ণরূপে সিস্টেমের আন্তঃশক্তি খরচা করেই বা আন্তঃশক্তি বাড়িয়েই হবে। ফলে যখন সিস্টেম কার্য করছে, আয়তন যখন বাড়ছে, সিস্টেম কার্য করছে, তখন সিস্টেমের আন্তঃশক্তি খরচা হচ্ছে, সিস্টেমের টেম্পারেচার কমছে, এবং কার্যের পরিমাণ আমরা আন্তঃশক্তির বদল থেকে ক্যালকুলেট করতে পারি। একই রকম ভাবে যখন আয়তন কমছে, সিস্টেমের উপর কার্য হচ্ছে, তখন সেই কার্যটা সিস্টেমের আন্তঃশক্তিকে বাড়াচ্ছে, ফলে সিস্টেমের টেম্পারেচারও বাড়ছে। এবার আমরা যেটা বোঝার চেষ্টা করবো যে অ্যাডিয়াবেটিক প্রসেসে প্রেশারের বদলটা কি রকম ভাবে হয় এবং সেটা কিভাবে আইসোথার্মাল প্রসেসের সাথে কানেক্টেড। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসে প্রেশার চেঞ্জ, আবার আমরা ওখানটাই ফিরে যাব যেখানে আমরা শুরু করেছিলাম আইসোথার্মাল প্রসেসে। তাহলে এই ইনিশিয়াল পার্টটা কমন, যে প্রেশার কেন আসছে এবং প্রেশার কিসের উপর নির্ভরশীল। ব্যাপারটা আমরা এখানে বসিয়ে দিই। আবার একই কথা, যে প্রেশার আসে যখন গ্যাসের অণুগুলো পাত্রের দেওয়ালে ধাক্কা মারে, প্রেশার নির্ভর করে কত জোরে ধাক্কাগুলো হচ্ছে এবং কত বার বা কত তাড়াতাড়ি ধাক্কাগুলো হচ্ছে। এবার খেয়াল করে দেখ অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনে কি হবে। এক তো আয়তন বাড়ছে, এক্সপ্যানশন হচ্ছে, ফলে ধাক্কার সংখ্যা কমবে। এটা তো সেম অ্যাজ আইসোথার্মাল প্রসেস। শুধু তাই নয়, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনে যেহেতু সিস্টেম নিজের আন্তঃশক্তি খরচা করে কার্য করছে, ফলে টেম্পারেচারও কমছে, এবং টেম্পারেচার কমার জন্য কি হবে, প্রতিটি ধাক্কা কম জোরে হবে, ফলে প্রেশার দ্রুত কমবে। খেয়াল করে দেখ, আবারও বলছি, আইসোথার্মাল এক্সপ্যানশনে প্রেশার কেন কমছিল, আয়তন বাড়ছিল, ধাক্কাগুলো কম তাড়াতাড়ি হচ্ছিল, ধাক্কার সংখ্যা কম ছিল, ফলে প্রেশার কমছিল। টেম্পারেচার কিন্তু ফিক্স ছিল আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল এক্সপ্যানশনে, ফলে ধাক্কাগুলোর জোরটা কমছিল না। অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশনে কি হচ্ছে, নট অনলি আয়তন বাড়ছে এবং ধাক্কাগুলোর সংখ্যা কমছে, বাট যেহেতু এক্সপ্যানশন হচ্ছে, সিস্টেম নিজের আন্তঃশক্তি খরচা করে কার্য করছে, সিস্টেমের টেম্পারেচার কমছে, টেম্পারেচার কমার জন্য সিস্টেমের অণুগুলোর গড় গতিশক্তিও কমছে, ফলে ধাক্কাগুলো কম জোরে হচ্ছে, ফলে পি এক্ষেত্রে প্রেশার এক্ষেত্রে আয়তন বাড়ার সাথে সাথে পি দ্রুত কমবে। তাহলে এরকম করে বলি, আয়তন বাড়ার সাথে সাথে পি দ্রুত কমবে কম্পেয়ার্ড উইথ isothermal expansion, compared to isothermal expansion। এটা বোঝা গেল না, বোঝা গেল না? হুম, গেছে। বুঝতে পেরেছি। তাহলে একই রকম ভাবে যদি অ্যাডিয়াবেটিক কম্প্রেশন দেখি, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, তাহলে আবারও আইসোথার্মাল কম্প্রেশনের মতো এখানেও আয়তন বাড়ছে,
সরি, আয়তন কমছে, কম্প্রেশন হচ্ছে। আয়তন কমছে মানে কি, গ্যাসের অণুগুলো এখন কম আয়তনে আবদ্ধ আছে, ফলে বেশি ধাক্কা মারবে, ধাক্কার সংখ্যা বাড়বে। বাট নট অনলি দ্যাট, কম্প্রেশন হচ্ছে মানে সিস্টেমের উপর কার্য হচ্ছে, সিস্টেমের আন্তঃশক্তি বাড়ছে, সিস্টেমের টেম্পারেচার বাড়ছে, ফলে গ্যাসের অণুগুলোর গড় গতিশক্তি বাড়ছে, ফলে প্রতিটা ধাক্কা বেশি জোরে হচ্ছে। ফলে আয়তন কমার সাথে সাথে প্রেশার দ্রুত বাড়বে। দুটো ফ্যাক্টরের জন্য বাড়ছে কিন্তু, যেটা আইসোথার্মালে শুধু একটা ফ্যাক্টর ছিল, কম্পেয়ার টু আইসোথার্মাল কম্প্রেশন। আচ্ছা, এটা আমরা গ্রাফিক্যালি কি করে দেখাতে পারি? যদি আমি গ্রাফিক্যালি আঁকার চেষ্টা করি, যে ধর এটা আমার পিভি প্লট, এরকম দুটো জিনিস আমি আঁকবো। আচ্ছা, এটা পরে কপি করছি। হুম ঠিক আছে, আলাদা করে রাখি। আচ্ছা, তাহলে এখানে আইসোথার্মাল প্রসেসটা কিভাবে হয়? আমি জানি কি আইসোথার্মাল প্রসেসে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভিটা কনস্ট্যান্ট। তাহলে পিভিটা কনস্ট্যান্ট, সেটা সেই লাইনগুলো কিরকম দেখতে হয়? ধর আমি জানি এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো দেখতে হয়। তাহলে এইটা ধর T1 টেম্পারেচারে আইসোথার্মাল প্রসেস হলে পিভি এরকম করে চেঞ্জ হয়। যদি T2 টেম্পারেচারে আইসোথার্মাল প্রসেস করি অন্য একটা টেম্পারেচারে, তখন সেই প্লটটা কিরকম দেখতে হয়? তখন সেই প্লটটা এরই একটা সমান্তরাল বুঝে প্লট হয়, যেটা ধর T2 টেম্পারেচারে। তোর অন্য আরেকটা T3 টেম্পারেচারে করি, তাহলে সেটা কিরকম দেখতে হয়? সেই প্লটটা কি হচ্ছে T3 টেম্পারেচারে। তাহলে আমি যদি তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচারে আইসোথার্মাল প্রসেস করি, মানে যেই প্রসেস চলাকালীন টেম্পারেচার ফিক্সড, তার কথার কথা হচ্ছে 300 কেলভিনে আইসোথার্মাল প্রসেস করছে, সে এক্সপ্যানশন করি, কম্প্রেস করি, যাই করি, তখন প্রসেসটা কিরকম হয়? এই এই প্রসেস বরাবর পি বা এই প্লট বরাবর পিভি চেঞ্জ হয়। যদি আমি 300 কেলভিনে এখান থেকে শুরু করি, তাহলে চেঞ্জ হয়ে এই অবধি আসবে, বা এই অবধি যেতে পারে, বা যাই হোক এই প্লটের উপর থাকবে। যদি 300-র বদলে আমি 200 কেলভিনে করি, তখন কিরকম হবে পিভি প্লটটা? এরই সমান্তরাল আরেকটা প্লট আমি পেতে পারি, যেখানে এই বরাবর চেঞ্জ হবে। আবারও বলছি, এইখান থেকে এই টেম্পারেচার আলাদা, কিন্তু প্রসেসটা চলাকালীন টেম্পারেচার কিন্তু ফিক্সড। একবার আমি 300 কেলভিনে নিয়ে পুরো প্রসেসটা করছি, একবার আমি 200 কেলভিনে নিয়ে পুরো প্রসেসটা করছি। সেই রেসপেক্টে বলছি যে অন্য টেম্পারেচারে আমি যদি ওই প্রসেসটা করি, তাহলে সেটা কেমন দেখতে হবে। কেমন দেখতে বলতে কি, টি এর সাথে ভি এর বদলটা কিভাবে চেঞ্জ হবে, কিভাবে পি এর সাথে ভি বদল ঘটবে। তা আমি যদি অন্য আরেকটা টেম্পারেচার করি, যদি 100 কেলভিনে করি, তাহলে পি আর ভি এর বদলটা এই প্লটের উপর থাকবে। তাহলে এটা হচ্ছে বিভিন্ন টেম্পারেচারে আইসোথার্মাল প্রসেস করলে পি আর ভি এর বদলটা কিরকম হবে। এইগুলোকে বলে এক একটা আইসোথার্ম, এইগুলোকে বলে এক একটা আইসোথার্ম, এই প্লটগুলোকে বলে এক একটা আইসোথার্ম। তাহলে প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে এখানে কোন টেম্পারেচারটা বেশি আর কোন টেম্পারেচারটা কম যদি তুলনা করি, তাহলে কি হবে? দেখানো যায় যে T1 বেশি T2 থেকে, আবার T2 বেশি T3 থেকে। তার মানে যত হাইয়ার টেম্পারেচারে আমি আইসোথার্মাল প্রসেস করব, যদি 100-তে না করে 200-তে করি, যদি 200-তে না করে 300-তে করি, 300-তে না করে 400-তে করি, তাহলে এই পিভি প্লটটা ক্রমাগত উপর থেকে আরো উপরের দিকে আসতে থাকবে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? হুম হুম বুঝতে পেরেছি। আচ্ছা, হাই টেম্পারেচারে করলে কেন পিভি প্লটটা উপরের দিকে আসে? আসলে তুই দেখতেই পাবি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু 3/2 nRT। তাহলে বুঝতে পারছি টেম্পারেচার যত বাড়বে, পিভি এর গুণফলটা ওই 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 আইসোথার্মাল প্রসেস চলাকালীন পিভি এর গুণফলটা বেশি হবে। ফলে ওই জন্য পিভি এর মানটা দুটোই একসাথে বাড়তে থাকে যদি আমি একটা টেম্পারেচার থেকে অন্য টেম্পারেচারে যাই। আবার বলছি, প্রসেস চলাকালীন আমি কিন্তু টেম্পারেচার বদলাচ্ছি না, আমি কোন টেম্পারেচার শুরু করছি তার উপর ভিত্তি করে আমি একটা আইসোথার্ম আঁকছি। এই প্রসেসটা চলাকালীন কিন্তু টেম্পারেচার ফিক্সড, তার মানে আইসোথার্মের উপরে সব জায়গায় টেম্পারেচার সেম, যে কোনো একটা আইসোথার্মের উপরে। আবার অন্য একটা আইসোথার্মের উপরে সব জায়গায় টেম্পারেচার সেম। এবং এই একই কারণে দুটো আইসোথার্ম কিন্তু কখনোই একে অপরকে ছেদ করবে না, সমান্তরাল এই কারণেই। কারণ দুটো আইসোথার্ম যদি একে অপরকে ছেদ করতো, তাহলে কি হতো? তাহলে এই পয়েন্টে টেম্পারেচার কি হতো? সেটা কোনো ফিক্স নেই কিন্তু টেম্পারেচার, কারণ এটা একটা অন্য টেম্পারেচারে আইসোথার্ম, এটা একটা অন্য টেম্পারেচারে আইসোথার্ম।
ফলে দুটো আইসোথার্ম কখনোই একে অপরকে ছেদ করবে না। এই ধরনের কনসেপ্ট ওটা পড়েছি যে সমবিভব রেখা, ইকুইপোটেনশিয়াল লাইন সেটা কখনো ছেদ করবে না, বলরেখা সেটা কখনো একে অপরকে ছেদ করবে না। ওই একই রকম কারণে দুটো আইসোথার্ম যারা দুটো আলাদা টেম্পারেচারে আছে তারা কখনো একে অপরকে ছেদ করবে না। তাহলে এটা বোঝা গেল আইসোথার্মাল প্রসেসে পিভি কিভাবে বদল ঘটে, এবং টেম্পারেচার যদি আমি একটা আইসোথার্ম থেকে আরেকটা আইসোথার্মে যাই, টেম্পারেচার বাড়লে সেই আইসোথার্মটা কিভাবে চেঞ্জ হবে, টেম্পারেচার যত বাড়বে আইসোথার্ম তত এই দিকে যাবে, এইদিকে আরেকটা সমান্তরাল লাইন হবে। সিম্পল হচ্ছে এটাই। আচ্ছা, এবার আমি কি দেখছি, ধর আমি এক্সপ্যানশন দেখতে চাইছি, যদি এরকম করে দেখি, ধর ধর আমি এক্সপ্যানশন দেখতে চাইছি। এক্সপ্যানশন দেখা মানে কি, ভলিউম বৃদ্ধি, ঠিক আছে। তাহলে ভলিউম বৃদ্ধি এখানে কোন দিকে হবে, ভলিউম আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, তার মানে ভলিউম বাড়া মানে উপর দিকে যাওয়া। তার মানে যদি আমি এক্সপ্যানশন দেখতে চাই, কপি করে নিই আমি, তার মানে কোন দিকে যাওয়া হবে, ভলিউম বাড়া মানে এই দিকে। তাহলে দেখ, ভলিউম যখন বাড়ছে প্রেশার তখন কমছে। যদি আমি গ্রাফ বরাবর উপর দিকে যাই, তাহলে এই গ্রাফ বরাবর আমি বাঁ দিকে আসি, যে কোনো একটা গ্রাফ বরাবর উপর দিকে যাওয়া মানে বাঁ দিকে আসছি, ফলে ভলিউম বাড়া মানে প্রেশার কমছে। আইসোথার্মাল প্রসেসে কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হয়, অ্যাডিয়াবেটিক প্রসেসে ভলিউম বাড়া মানে প্রেশার আরো দ্রুত কমা, আরো দ্রুত কমা। তাহলে সেটা কি করে দেখাবো আমি, সেটা এরকম করে দেখানো যেতে পারে। ধর আমি যদি একই পয়েন্ট থেকে শুরু করি, ধর আমি কথার কথা বলছি, আমি আহ, এই পয়েন্ট থেকে শুরু করি, তাহলে আমি এখান থেকে শুরু করেছি, তাহলে এখান থেকে যদি শুরু করি আমি আইসোথার্মাল প্রসেস করি T1 টেম্পারেচারে, তাহলে সেটা এরকম করে চেঞ্জ হবে, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেস করলে সেটা কিভাবে চেঞ্জ হবে, তাহলে যদি আমি আইসোথার্মাল প্রসেস করি সেটা যেত, আরে কি হচ্ছে, সেটা যেত ধর এখান থেকে স্টার্ট করে, কালো পয়েন্টে দেখাই, তাহলে আমি এই অবধি গেছি, ভলিউমের বদলটা সেম। তাহলে দেখ কি হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসে, অ্যাডিয়াবেটিক প্রসেসে জানি না এটা কি হচ্ছে। আচ্ছা, অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হচ্ছে দেখ, ও একটা আইসোথার্ম থেকে অন্য আইসোথার্মে মুভ করছে, এবং মজার ব্যাপার দেখ, দুটোরই ফাইনাল ভলিউম সেম, কিন্তু আইসোথার্মাল প্রসেসে প্রেসার যতটুকু কমেছে এখান থেকে শুরু হয় এই অবধি, এইটুকু কমেছে প্রেসার। অ্যাডিয়াবেটিক প্রসেসে প্রেসার কিন্তু এতটা কমে গেছে ওই সেম ভলিউম পরিবর্তনের জন্য। তাহলে যেটা আমরা বলছিলাম যে একটা জায়গা থেকে শুরু করে যদি আমি আইসোথার্মালি এক জায়গায় যাই আর অ্যাডিয়াবেটিক্যালি ওই সেম ভলিউমে যাই, তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের প্রেসার অনেক দ্রুত কমে সেম ভলিউম চেঞ্জের জন্য। আইসোথার্মালি এইটুকু কম ছিল, অ্যাডিয়াবেটিকে এতটা কমেছে, তার ফিজিক্যাল কারণটা আমরা বুঝিয়েছি। এবং তাও এই গ্রাফটা কেন এরকম করে যায়, তার কারণ হচ্ছে যে অ্যাডিয়াবেটিক প্রসেসে প্রতি পয়েন্টে পয়েন্টে টেম্পারেচার পাল্টাচ্ছে, যখন এক্সপ্যানশন হচ্ছে সিস্টেম কার্য করছে, টেম্পারেচার কমছে। তাই জন্যই দেখ আমরা হাই টেম্পারেচার আইসোথার্ম থেকে শুরু করে লো টেম্পারেচার আইসোথার্মে চলে গেলাম। T3 কিন্তু কম ছিল, ভালো করে দেখ, T3 কম সব থেকে, T2 আরো কম, মানে T2 T3 থেকে বেশি, কিন্তু T1 এর থেকে কম। ফলে যদিও আমরা একটা হাইয়ার টেম্পারেচারে শুরু করেছি, আমরা একটা লোয়ার টেম্পারেচারে আইসোথার্মে চলে গেলাম। এটাই বোঝাচ্ছে যে অ্যাডিয়াবেটিক প্রসেসে টেম্পারেচার বদল ঘটছে। যদি টেম্পারেচার বদল না ঘটতো, যদি ওটাও আইসোথার্মাল হতো, তাহলে সেটা একটা সমান্তরাল লাইন পেতাম, যেটা আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে পাচ্ছি। কিন্তু এক্ষেত্রে আমি একটা টেম্পারেচার থেকে চেঞ্জ করে আরেকটা টেম্পারেচারে চলে যাচ্ছে, এবং এই টেম্পারেচারটা বদল ঘটছে এই জন্যই প্রেশারটা অনেক বেশি বদল ঘটছে। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? না বুঝতে পারলে বল কিন্তু এটা, এই জায়গাটা। পাচ্ছি পাচ্ছি। তানিশা বুঝতে পারছিস কিনা বল। ওরে না বুঝতে পারলে বল রে। ও, ও নেই তো, ও মনে হয় বেরিয়ে গেছে কোনো ভাবে। আচ্ছা, কি করে তাহলে, দাঁড়ানো নাকি? দাঁড়ানো না। ওকে, দাঁড়ানো না, দাঁড়ানো, মেসেজ করে ওকে একটা তো। হুম।
হুম হুম, শুরু করো। আচ্ছা, তানিশা কতদূর শুনলি সেটা তো জানি না। আমি বুঝতে পারিনি আমি বেরিয়ে গেছি কখন। মানে উম, বেরিয়ে গেলে তো সাউন্ডটা শোনা যাবে না, মানে তুই কি মন দিয়ে ছিলি এদিকে? আচ্ছা, আমি জানি না তুই কি করছি এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি এই জায়গাটা। তাহলে আমরা কি করছি, আমরা এখানে এক্সপ্যানশন করছি, মানে ভলিউম বাড়াবো। তো সেক্ষেত্রে আমরা কি বলছিলাম যে যদি আমি আইসোথার্মালি করি, তাহলে একটা আইসোথার্মাল প্রসেসে একটা পার্টিকুলার টেম্পারেচার ফিক্স থাকবে। ফলে পিভি কার্ভটা কিরকম দেখতে হয় আমরা জানি, যে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সেটা এরকম একটা লাইন হয়, হাইপারবোলা হয়, বেসিক্যালি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, যেখানে আইসোথার্মাল প্রসেসে পিভিটা কনস্ট্যান্ট। যদি আমি অন্য টেম্পারেচার আইসোথার্মাল প্রসেস করি, তাহলে আরেকটা অন্য লাইন পাবো, যেটা এই লাইনের প্যারালাল একটা লাইন হবে। যদি আমি আরো কোনো টেম্পারেচারে আইসোথার্মাল প্রসেস করি, আরো অন্য কোনো টেম্পারেচারে, তবে আবারও প্যারালাল একটা লাইন পাবো। এই টেম্পারেচার গুলোর মধ্যে সম্পর্ক কি হবে, যত আমি কম টেম্পারেচার আইসোথার্মাল প্রসেস করব, তত লাইনগুলো নিচের দিকে যেতে থাকবে, প্যারালালি থাকবে একে অপরের, তত নিচের দিকে যেতে থাকবে। এই এক একটা লাইনগুলোকে বলে আইসোথার্ম। বলে এইটা হচ্ছে T1 টেম্পারেচারে আইসোথার্ম, এটা হচ্ছে T2 টেম্পারেচারে আইসোথার্ম, এটা হচ্ছে T3 টেম্পারেচারে আইসোথার্ম। যেখানে দেখানো যায় যে T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3, তারা যত টেম্পারেচার বাড়বে তত এই আইসোথার্মাল গুলো ওপরের দিকে যাবে, ওইখানে এখানে এখানে যেতে থাকবে। যত টেম্পারেচার কমবে তত আইসোথার্মাল গুলো নিচের দিকে যাবে, প্যারালালি থাকবে একে অপরের। এর আমি বলছিলাম যে অ্যাডিয়াবেটিক প্রসেসে তাহলে পি আর ভি এর চেঞ্জটা কিভাবে হবে। তাহলে সেটা কিরকম করে হবে, তাহলে আমি যদি এরকম একটা জায়গায় শুরু করি, এরকম একটা পয়েন্টে, ধর পিআই ভিআই T1, এখানে আমি শুরু করলাম। তাহলে আইসোথার্মাল প্রসেসে কি হয়ে যাবো, আমি এই আইসোথার্মের উপর দিয়েই যাবো, পি আর ভি এভাবে পথ বদলাবে। আমি উপরের দিকে কেন যাচ্ছি, কারণ আমাকে ভলিউম বাড়াতে হবে, এক্সপ্যানশন করছি আমি। ফলে প্রেশার আপনা আপনি কমবে। এখানে যদি আমি আসি, তাহলে এটাকে যদি আমি বলি পি এফ আইসোথার্মাল, ভি এফ T1ই থাকবে। টেম্পারেচার শুরুতে T1 ছিল, এখানেও T1 থাকবে, কারণ আমি আইসোথার্মালি করছি। একই রকম ভাবে যদি এই প্রক্রিয়াটায়, মানে এই ভলিউমের পরিবর্তন আমি অ্যাডিয়াবেটিক্যালি করি, তাহলে কি হবে। অ্যাডিয়াবেটিক্যালি করলে আমি জানি যে প্রেশার, ভলিউম যখন বাড়বে প্রেশার তো দ্রুত কমবে। ফলে এই অ্যাডিয়াবেটিকের জন্য লাইনটা এই রকম করে যাবে। এবং এরকম করে গেলে কি হবে, অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ায় যা দুটোর ক্ষেত্রেই ফাইনাল ভলিউম কিন্তু সেম। এটা কি করে বুঝতে পারছি, ভলিউম যদি দেখি দুটোর ক্ষেত্রেই ফাইনাল ভলিউমটা সেম হচ্ছে, তাহলে এই পয়েন্টের ভলিউম কি হবে, এই পয়েন্টের ভলিউম হয়ে যাবে আবার ভিএফই হয়ে যাবে। টেম্পারেচার কি হবে, টেম্পারেচার দেখ কমেছে, যেটা আমি জানি যে অ্যাডিয়াবেটিক প্রসেসে এক্সপ্যানশন হলে টেম্পারেচার কমে, T3 কম T1 এর থেকে, প্রেশার অনেক তাড়াতাড়ি কমবে। তাহলে এটাকে পি এফ এডি বলছি আমি, অ্যাডিয়াবেটিক। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, ভলিউম দুটোর ক্ষেত্রেই সিমিলার বৃদ্ধি পেয়েছে, দুটোর ক্ষেত্রেই এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ইনিশিয়াল থেকে ফাইনাল ভলিউমের পার্থক্য, ইনিশিয়াল ভলিউম এখানে ছিল, ফাইনাল ভলিউম এখানে আছে। কিন্তু প্রেশার, প্রেশার আইসোথার্মাল প্রসেসে এইখান থেকে শুরু হয়ে এইখানে এসছে, এখান থেকে শুরু হয়ে এখানে এসছে, কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেসে প্রেশার অনেক তাড়াতাড়ি কমে গেছে, প্রেশার অনেক তাড়াতাড়ি কমে গেছে। সেটাকে আমরা বুঝিয়েছিলাম একটু আগে ফিজিক্যাল রিজন দিয়ে। শুধু তাই নয়, টেম্পারেচারও কমে গেছে। আমরা T1 টেম্পারেচার থেকে শুরু করেছিলাম, অ্যাডিয়াবেটিক প্রসেসে টেম্পারেচার কমতে কমতে T3 তে চলে গেছে। এবং এটা কেন হচ্ছে, যেহেতু অ্যাডিয়াবেটিক প্রসেসে প্রতি পয়েন্টে পয়েন্টে টেম্পারেচারটা বদলায়, এক্সপ্যানশন করছি, ফলে টেম্পারেচার ক্ষেত্রে কমবে সেটা দেখালাম আমরা। তাই একটা আইসোথার্ম থেকে সে লোয়ার টেম্পারেচার আইসোথার্মে মুভ করছে, তাই জন্যই প্রেশার দ্রুত কমছে। এটা কি বোঝা গেছে না বোঝা যায়নি? হুম, গেছে গেছে। তানিশা কি বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি। তাহলে আবারও, তাহলে এক্ষেত্রে ফাইনাল ভলিউম, ইনিশিয়াল আর ফাইনাল ভলিউম সেম, ইনিশিয়াল ও ফাইনাল ভলিউম দু ক্ষেত্রেই সেম। ইনিশিয়াল প্রেশার টেম্পারেচার সেম দু ক্ষেত্রে। তা কি হবে, ফাইনাল টেম্পারেচার অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে, তাহলে টি ফাইনাল ফর অ্যাডিয়াবেটিক প্রসেস
যেটা ছিল আমার বেসিক্যালি T3 is less than T final for isothermal process. এবং সেই জন্যই যেটা হয়েছিল আমার T1, আর কি ছিল P final for adiabatic process, এটা আমার ছিল PFAD, সেটাও কম হচ্ছিল P final for isothermal process, এটা ছিল PF iso। একই রকম ভাবে যদি আমি কম্প্রেশন করি, যদি আমি এক্সপানশনের বদলে কম্প্রেশন করি, তাহলে কম্প্রেস করছি মানে কোথা থেকে কোথায় যাবো আমি? আমি যাব হাইয়ার ভলিউম থেকে লোয়ার ভলিউমের দিকে। ভলিউম আছে ওয়াই অ্যাক্সিসে, তার মানে আমি নিচের দিকে যাব। তার মানে আমি এক্ষেত্রে এই দিকে যাব, এই দিকে যাব, এই দিকে যাব। তাহলে যদি আমি ধরে নিই আমি এখানে শুরু করি, যদি আমি এরকম কোন একটা জায়গা থেকে শুরু করি, যদি আমি আইসোথার্মালে যাই, তাহলে কোথায় পৌঁছবো? আইসোথার্মালে গেলে ধর আমি পৌঁছবো এই বিন্দুতে, কারণ আমি আইসোথার্মালে যাওয়া মানে এই আইসোথার্মালের উপর দিয়ে আমাকে পি আর ভি বদল করতে করতে যেতে হবে। যদি আমি অ্যাডিয়াবেটিকলে যাই তাহলে কি হবে? আমি জানি অ্যাডিয়াবেটিক প্রসেসে, অ্যাডিয়াবেটিক কম্প্রেশনে টেম্পারেচার বাড়ে, তাহলে আমি ওই আইসোথার্মের উপর থাকবো না, আমার লোকেশনটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি সেম ভলিউমে, তারা তো একটুখানি এটা গন্ডগোলই হচ্ছে। গন্ডগোল হয়ে গেল। হুম, তা কি হবে? আমি সেম জায়গা থেকে যদি শুরুও করি, আমার টেম্পারেচার বাড়াতে বাড়াতে কোথায় পৌঁছে যাব? ভালো করে আবার দেখ। তাহলে আমি যদি সেম ইনিশিয়াল ভলিউমে শুরু করি এবং সেম ফাইনাল ভলিউমে পৌঁছতে চাই, সেম ফাইনাল ভলিউম মানে কি? এটার সাথে সেম ভলিউম, তার মানে এখানে কোথাও পৌঁছতে চাই, তাহলে সেটা কিভাবে পৌঁছানো হবে? এখানে পৌঁছানো হবে। তাহলে এটা হচ্ছে আমার অ্যাডিয়াবেটিক প্রসেস। আমি যদি এখান থেকে শুরু করে যাই, সেম ফাইনাল ভলিউমে পৌঁছতে চাই, তাহলে আমি এইখানে পৌঁছে যাব। তাহলে দেখ, আবার আমি লোয়ার টেম্পারেচারে শুরু করেছিলাম, হায়ার টেম্পারেচারে পৌঁছে গেছি আমি। সেটাই বলতে চাইছিলাম যে অ্যাডিয়াবেটিক কম্প্রেশনের টেম্পারেচার বাড়ে। শুধু তাই না, ভলিউমের পরিবর্তন আমার দু ক্ষেত্রেই সমান। আইসোথার্মাল প্রসেসও এই এই পরিমাণ, অ্যাডিয়াবেটিক প্রসেসও এই পরিমাণ। কিন্তু দেখ, প্রেশারের পরিবর্তন আইসোথার্মাল প্রসেসে এইটুকু, অ্যাডিয়াবেটিক প্রসেসে এতটা। তার মানে অ্যাডিয়াবেটিক কম্প্রেশনে প্রেশার অনেক তাড়াতাড়ি বাড়ে আইসোথার্মাল প্রসেসের তুলনায়। তাহলে আবারও আমি সেম সেম লজিকে আর যাচ্ছি না। ফাইনালি মোদ্দা কথা হচ্ছে যে পি ফাইনাল ফর অ্যাডিয়াবেটিক সেটা বেশি হবে পি ফাইনাল ফর আইসোথার্মালের থেকে, আর টি ফাইনাল ফর অ্যাডিয়াবেটিক প্রসেস এটা বাড়বে। এবং সেই জন্য ও হাই টেম্পারেচার আইসোথার্মের দিকে চলে যাচ্ছে। খেয়াল রাখতে হবে, আমি বলেছিলাম T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3 হলে লোয়ার টেম্পারেচার থেকে শুরু করে হায়ার টেম্পারেচারের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, ওই মানে T3 বরাবর শেষে একদম নিচের দিকে যে বিন্দুটা এঁকেছিলাম, হুম। আহ একদম মানে তারপরে যখন অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ওটাকে আমি বেগুনিটার একদম প্রান্তে নিয়ে গেলাম কেন? মানে ওটা ওখানে যেতেই হবে নাকি সবুজটার ওপর ওপর আঁকলে হতো না? মানে আমি বলতে চাইছি বেগুনিতেই থাকবো কিন্তু সেটা সবুজের ওপরে বরাবর, যে শেষ বিন্দুটা। মানে এইখানে এখানে বলতে চাইছিস? হ্যাঁ মানে আহ
সবুজের ওপর যে বিন্দুটা আছে নিচের দিকে, সেই হ্যাঁ, বিন্দুটার ওপর যদি লম্ব টানি, লম্ব বরাবর বেগুনিতে গেলে কি সমস্যা ছিল? এইখানে বলছিস? হ্যাঁ 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 হ্যাঁ। মানে আমি তো দুটোর ভলিউম পরিবর্তন সমান করতে চাইছি। ভলিউম পরিবর্তন কি করে আমি ভাববো? এইটার ভলিউম পরিবর্তন কত যদি আমি দেখি, এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টে আসলে ভলিউমের পরিবর্তন কত? এই পয়েন্টের ভলিউম এতটা, এই পয়েন্টের ভলিউম এতটা, তাহলে ভলিউমের পরিবর্তন এইটা। আমি তো হুম চাইছি দুটোরই, আমি যেখান থেকে শুরু করেছি দুটোই আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক, দুটোই আমি এখান থেকে শুরু করেছি। আইসোথার্মালে ভলিউমের পরিবর্তন এতটা হয়েছে, তাহলে অ্যাডিয়াবেটিকও ভলিউমের পরিবর্তন আমাকে এতটাই করতে হবে। তার মানে আমাকে এই লাইনের উপর কোথাও থাকতে হবে। বুঝতে পারছিস বুঝতে পারছিস না? যদি আমি আচ্ছা এখানে আচ্ছা। চলে যেতাম তাহলে ভলিউমের পরিবর্তন তো আলাদা হয়ে যেত না? হুম 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 আমি হুম, সেম ভলিউমের বুঝতে পরিবর্তন পেরেছি। করতে চাইছি, সেই জন্য আমি ওখানে যাচ্ছি, আর কিছুই না। যাতে আমি কম্পেয়ার করতে সুবিধা হয় যে দুটোরই ভলিউম পরিবর্তন সেম হলে টেম্পারেচার পরিবর্তন আর প্রেশার পরিবর্তনটা কিভাবে হচ্ছে, হুম কম্পেয়ার করার জন্য সুবিধা হচ্ছে আমার। তাহলে এটা বোঝা গেল যে অ্যাডিয়াবেটিক প্রসেসে, তাহলে এই দুটো থেকেই কি বোঝা যায়? একটা জিনিস যদি বলতে হয় একটা কথায়, তাহলে হচ্ছে যে আচ্ছা, এই যে লাইনগুলো এগুলোকে অ্যাডিয়াব্যাট বলে, বাট আমি যাচ্ছি না, যাই হোক, মানে কনস্ট্যান্ট টেম্পারেচারের লাইনগুলোকে আইসোথার্ম বলে, আর এই কনস্ট্যান্ট হিট এর লাইনগুলো, অ্যাডিয়াবেটিক প্রসেসে হিট চেঞ্জ হচ্ছে না বলে কনস্ট্যান্ট হিটের লাইনগুলোকে অ্যাডিয়াব্যাট বলে। মোদ্দা কথা হচ্ছে যে আইসোথার্মাল প্রসেসে পিভি কার্ভের জন্য যে লাইনটা হয় তার যে স্লোপ, অ্যাডিয়াবেটিক প্রসেসে তার থেকে স্লোপটা বেশি, তার থেকে মানে অনেক, কি বলবো, যদি এইটা এখান দেখলে বোঝা যাবে, তার থেকে অনেক দ্রুত অ্যাডিয়াবেটিক প্রসেসে নামবে, অনেক দ্রুত নামবে। সরি, ভুল বলছি। আইসোথার্মাল প্রসেসের স্লোপটা বেশি। আইসোথার্মাল প্রসেস যদি এরম করে যায়, ওয়েট, আচ্ছা আমি বেসিক্যালি উল্টো এঁকেছি, সেই জন্য এটা এরকম লাগছে দেখতে। ঠিক আছে, আমি স্লোপে যাচ্ছি না, মানে উল্টো এঁকেছি বলতে জেনারেলি লোকে এখানে ভি আঁকে, এখানে ভি আঁকে, আমি উল্টো করেছি খানিকটা। ঠিক আছে, বেসিক কনসেপ্টটা মোটামুটি বোঝা গেছে। হুম, এটা বললে এরকম করে আঁকার জন্য একটা মুশকিলই হলো। হুম, ঠিক আছে, আমরা বেসিক কনসেপ্টটা মোটামুটি বুঝেছি। আমি উল্টো করে যদি আঁকতে চাই, যদি আমি পি আর ভিটাকে উল্টে দিয়ে আঁকি, তাহলে একটা জিনিস বোঝাতে একটু সুবিধা হবে। মানে শুধু অ্যারোগুলো পাল্টে দিলে হয়ে যেত না নাকি? না না না, এগুলো পাল্টাতে হবে না, কারণ এটা অন্য জিনিস গন্ডগোল হবে। আচ্ছা, হুম। আমি একটা গ্রাফে দেখাচ্ছি, যদি পি আর ভি গ্রেডিয়েন্ট দেখাতে চাই, তাহলে এখানে আমি এবার পি রাখছি, এখানে ভি রাখছি, আমার আয়ুধান গুলো কিরকম হবে দেখতে? এটা কেন হচ্ছে এরকম? আচ্ছা, যদি আমি এদিকে পি রাখি, এখানে ভি রাখি, আইসোথার্ম গুলো কিরকম দেখতে হবে আমার? একটা আইসোথার্ম এরকম হবে হায়ার টেম্পারেচার, লোয়ার টেম্পারেচার, তার থেকে কম টেম্পারেচার আইসোথার্মটা বড় উপর দিকে চলে গেছে। একটা এরকম হবে, তার থেকে কম টেম্পারেচার তোমার আইসোথার্মটা। তোমার স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে না কিন্তু। ও আচ্ছা। হুম, হুম। তার থেকে লোয়ার টেম্পারেচার আইসোথার্মটা এরকম দেখতে হবে, নিচটার নিচে হবে। তার থেকে লোয়ার টেম্পারেচার আইসোথার্মটা এরকম দেখতে হবে। তাহলে আবারও যদি আমি সেম জিনিস ফলো করে আঁকি, ধর আমি এক্সপেনশন করছি, তাহলে আমি ধর এখান থেকে শুরু করেছিলাম, আম, এখান থেকে শুরু করেছিলাম। আইসোথার্মালি গেলে আমি কিভাবে যাব? আইসোথার্মালি গেলে আমি এই আইসোথার্মটার উপরেই থাকবো। আমি লিখে দিই, এটা T1 ছিল, এটা T2 ছিল, এটা T3 ছিল, এবং আমি জানি যত নিচের দিকে যায় টেম্পারেচার তত কমে। তার মানে T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। আর আমি অ্যাডিয়াবেটিক্যালি গেলে কিভাবে যাবো? তো আমি এখান থেকে শুরু করে এই পয়েন্টে এসেছিলাম আইসোথার্মালি, তাহলে অ্যাডিয়াবেটিক্যালি গেলে আমি কিভাবে যাব? আমি এক্সপ্যানশন করছি, এদিকে যাচ্ছি, ভলিউম বাড়ছে, তাহলে এক্সপ্যানশনে কি হয়ে যাবে আমার?
এইখানে চলে আসবো আমি। তাহলে এটা আমার আইসোথার্মালি যাওয়া, যেখানে টেম্পারেচার ফিক্সড, ভলিউম বাড়ছে, প্রেশার কমছে, প্রেশার নিচের দিকে আসছে, ভলিউম বাড়ছে এদিকে। জাস্ট আমি এক্স আর ওয়াই অ্যাক্সিসটাকে উল্টো চেঞ্জ করেছি। আর অ্যাডিয়াবেটিক্যালি কি হবে, আমার প্রেশার অনেক দ্রুত কমছে। এখানে প্রেশার যত তাড়াতাড়ি কমছিল, এখানে প্রেশার তার থেকে দ্রুত কমছে। ভলিউমের পরিবর্তন সেম, এটা এখানেও এখান থেকে শুরু করে এই ভলিউমের পরিবর্তন, এখানেও এখান থেকে শুরু করে এই ভলিউমের পরিবর্তন সেম, ইনিশিয়াল আর ফাইনাল ভলিউমের পার্থক্যটা সেম। কিন্তু প্রেশার অ্যাডিয়াবেটিক প্রসেসে অনেক দ্রুত কমছে, তাই টেম্পারেচার দেখ T1 থেকে T2 তে চলে এসেছে, এখানে T2 কম ছিল, টেম্পারেচার কমেছে, যেটা আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচার ফিক্স ছিল। তাহলে এখান থেকে, এবং একই রকম ভাবে দেখানো যায় যদি আমি কম্প্রেস করি, আহ আচ্ছা আমি করি আর কি, এটা এক্সপ্যানশনের জন্য ছিল। তাই যদি কম্প্রেস করি, ধর আমি এখান থেকে শুরু করে কম্প্রেস করা শুরু করছি, এইখান থেকে কম্প্রেস করা শুরু করছি। একটা আমি আইসোথার্মালি করব, একটা আমি অ্যাডিয়াবেটিক্যালি করব। আইসোথার্মালি করলে আমি এইটার উপরেই থাকবো, এই আইসোথার্মটার উপরেই থাকবো। তো এখান থেকে এই অবধি গেলাম আমি। অ্যাডিয়াবেটিক্যালি করলে কি হবে আমার, অ্যাডিয়াবেটিক করলে আমি জানি ভলিউম কমছে কম্প্রেশনে, প্রেশার অনেক দ্রুত বাড়বে। প্রেশার দ্রুত বাড়া মানে কি, প্রেশার দ্রুত বাড়া মানে টেম্পারেচার বাড়বে অবশ্যই। তার মানে হয়তো আমি এখান থেকে শুরু করে এইখানে পৌঁছে যাব, এখানে পৌঁছে যাবো। মানে একটু দেখানোতে একটু গন্ডগোল হয়েছে গ্রাফটা, কিন্তু মোদ্দা কথা বুঝতে পেরেছিস যে অনেক দ্রুত প্রেশার বাড়বে এবং টেম্পারেচারও বাড়বে অ্যাডিয়াবেটিক কম্প্রেশনে। ফলে টেম্পারেচার বাড়া মানে আমি লো টেম্পারেচার আইসোথার্ম থেকে হাই টেম্পারেচার আইসোথার্মের দিকে চলে যাবো। এটা বোঝা যাচ্ছে না, বোঝা যায়নি? বুঝতে পেরেছি। আকার বুঝেছিস কি? হুম হুম হুম, বেশি বেশি। তাহলে এখানে কি হচ্ছে ব্যাপারটা, যে প্রথম কথা হচ্ছে যে যেটা তখন বলছিলাম, আচ্ছা এইটা অ্যাডিয়াবেটিক সেটা বলে দিই। এইটা হচ্ছে এক্সপ্যানশন, এটা হচ্ছে কম্প্রেশন। আচ্ছা, তাহলে দু ক্ষেত্রেই যেটা কমন সেটা হচ্ছে যে যখন আমি পি কে ওয়াই অ্যাক্সিসে রেখেছি আর ভি কে এক্স অ্যাক্সিসে, তখন কি হচ্ছে, অ্যাডিয়াবেটিক প্রসেসের পিভি কার্ভ এর স্লোপ আইসোথার্মাল প্রসেসের থেকে বেশি। আমি এরোটা দিইনি আমি। আচ্ছা কি বলতে চাইছি আমি স্লোপ বলতে, দেখ অ্যাডিয়াবেটিক প্রসেসের কার্ভটা অনেক সবসময় হয় খাড়া নামছে না অনেক বেশি খাড়া উঠছে, কম্পেয়ার টু আইসোথার্মাল প্রসেস যেটা কিন্তু অনেক শুয়ে উঠছে, অনেক শুয়ে নামছে। তাহলে বলতে চাইছি যে অ্যাডিয়াবেটিক প্রসেসে পিভি কার্ভের স্লোপটা সবসময় আইসোথার্মাল প্রসেসের থেকে বেশি, অনেক বেশি খাড়া। এবং এই কারণেই কি হচ্ছে দেখ, আমরা কি দেখেছি, আমরা যখন কার্য দেখেছিলাম গ্রাফিক্যালি, তখন আমরা বলেছিলাম কার্য হচ্ছে এই ধরনের পিভি কার্ভের আন্ডারের যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে কার্য। তাহলে আইসোথার্মাল, আচ্ছা অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কার্য কি হবে, এইখান থেকে শুরু করেছি আমি, এইখানে এসছি, এইটা আমার অ্যাডিয়াবেটিক প্রসেসের কার্ভ, তাহলে কার্য হচ্ছে আমার এইটুকু। আর আইসোথার্মাল প্রসেসের কার্য কি হবে, আমি এখান থেকে শুরু করেছি, এইখানে এসছি, এইটা আমার আইসোথার্মাল কার্ভ,
তাহলে তার কার্য হবে এইটা। তাহলে দেখা যাচ্ছে এক্সপ্যানশনে যেহেতু অ্যাডিয়াবেটিকের কার্ভটা অনেক খাড়া নামছে, তাই তার তলার ক্ষেত্রফলটা তুলনামূলক কম আইসোথার্মাল প্রসেসের কার্ভের থেকে, যেটা অতটা খাড়া নামছে না। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? একদম। বুঝ এখানে একটা ছোট্ট গন্ডগোল করেছে আমি, দাঁড়াও। গন্ডগোলের আর শেষ হচ্ছে না। এই দুটো একই জায়গায় থাকতে হবে, এখানেও এই দুটোকে একই জায়গায় থাকতে হবে। হুম, সরিয়ে রাখি একটু। একই রকম ভাবে তার যেটা দেখলাম সেটাকে দেখে নিই একটুখানি, যে এই কারণে এক্সপ্যানশনের সময় খেয়াল রাখতে হবে, এক্সপ্যানশনে কে কার্য করে? সিস্টেম কার্য করে। W লেস দেন 0। এক্সপ্যানশনে অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ায় কার্যের মান আইসোথার্মাল প্রক্রিয়ায় কার্যের মানের চেয়ে কম। কারণ কি বললাম? এই এই কার্ভের এরিয়া আন্ডার দ্য কার্ভ কম্পেয়ার টু এই কার্ভের এরিয়া আন্ডার দ্য কার্ভ অনেক বেশি, কারণ অ্যাডিয়াবেটিক প্রসেসের গ্রাফ গ্রাফটা অনেক খাড়া নামছে। যেহেতু এটা এক্সপ্যানশন, সিস্টেমকে কার্য করতে হচ্ছে, কার্য নেগেটিভ, সিস্টেমের কার্যের পরিমাণ অ্যাডিয়াবেটিক প্রসেসে কম হয়। আর আইসোথার্মাল প্রসেসে কি হবে? সরি, কম্প্রেশনে কি হবে? যেখানে সিস্টেমের ওপর কার্য হয়, ডাব্লিউ গ্রেটার দেন 0, তখন কি হচ্ছে ভালো করে দেখ। অ্যাডিয়াবেটিক প্রসেসের কার্ভটা যেহেতু অনেক খাড়া উঠছে, আমি যদি এইখান থেকে শুরু করে এইখানে অব্দি যাই এবং আমি যদি এরকম করে টানি, এই এই ওপরের কার্ভটা নিই, তাহলে তার তলার ক্ষেত্রফলটা আইসোথার্মাল প্রসেস যেটা এইটা, তার থেকে বেশি হয়। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের কার্ভটা অনেক খাড়া ওঠার কারণে তার তলার ক্ষেত্রফলটা অনেক বেশি। আইসোথার্মাল প্রসেসের কার্ভটা অত খাড়া ওঠা না না ওঠার কারণে তার তলার ক্ষেত্রফলটা কম। কালো কার্ভের তলার ক্ষেত্রফলটা কম দেন এই স্কিন কালারের কার্ভটার ক্ষেত্রে। তাহলে কম্প্রেশনে কি হবে? যখন সিস্টেমের ওপর কার্য হয়, তখন অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ায় এই তলার ক্ষেত্রফলটা দিয়ে শুধু কার্যের মান বোঝা যায়, কিন্তু ঠিক আছে, দিকটা তো আমাদের ডিটারমাইন করতে হবে যে আমার সিস্টেম কার্য করছে না সিস্টেমের উপর কার্য হচ্ছে। অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ায় কার্যের মান আইসোথার্মাল প্রক্রিয়ায় কার্যের চেয়ে বেশি হয়। মোটামুটি বোঝা গেছে কি? লাস্ট জায়গাটা একটু বেশি হয়ে গেল এই এই কার্ভটা ভুল আঁকার কারণে। মানে ভুল নয় কিছুই, যাই হোক, যেটা রীতি সেই অনুযায়ী আমি আঁকিনি। আমি ভিটাকে ওয়াই অ্যাক্সেসে দিয়েছিলাম, পিটাকে এক্স অ্যাক্সেসে দিয়েছিলাম, বাট তারপরে উল্টো করে দেখলে ব্যাপারটা বোঝা যাচ্ছে। আবারও বলছি, কার্যের ক্যালকুলেশনটা কিভাবে হয় না, আমি যেখান থেকে শুরু করে যেখানে যাচ্ছি, যেই কার্ভ বরাবর যাচ্ছি তার তলার ক্ষেত্রফলটা, এক্ষেত্রে অ্যাডিয়াবেটিক প্রসেসের কার্যের মান কম, আইসোথার্মাল প্রসেসে কার্যের মান বেশি। কখন? যখন এক্সপ্যানশন হচ্ছে। যখন কম্প্রেশন হচ্ছে তখন আইসোথার্মাল প্রসেসে কার্যের মানটা এরকম, আর অ্যাডিয়াবেটিক প্রসেসে কার্যের মানটা এই বরাবর যাচ্ছি, ফলে এইরকম। মনে রাখার উপায় কি? মনে রাখার উপায় হচ্ছে সবসময় অ্যাডিয়াবেটিক প্রসেসে এক্সপ্যানশন হোক কম্প্রেশন হোক, পিভি কার্ভটা অনেক বেশি খাড়া উঠবে বা খাড়া নামবে। পরিষ্কার না? পরিষ্কার না? তার পিছনে ফিজিক্যাল রিজনিংটা কিন্তু বলে দিয়েছি একটু আগে, যে কেন
টেম্পারেচার চেঞ্জ হয় এবং কেন টেম্পারেচার চেঞ্জ হলে প্রেশার অনেক তাড়াতাড়ি কমে বা তাড়াতাড়ি বাড়ে। পরিষ্কার? হুম হুম হুম। আচ্ছা, লাস্ট যেটা বলে আর কি আমরা শেষ করবো সেটা হচ্ছে যে অ্যাডিয়াবেটিক প্রসেসে পিভিটি এর বদল। তাহলে দেখ, আইসোথার্মাল প্রসেসে আমরা দেখেছি অবশ্যই আইডিয়াল গ্যাস নিয়ে, অবশ্যই এখানে বলা হলো আইডিয়াল গ্যাস। আইসোথার্মাল প্রসেসে আমরা কি জানি আইডিয়াল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে? বয়েলের সূত্র, যে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট যখন টি ফিক্সড। এন ফিক্স আমি বারবার করে বলছি না, ওটা তো ধরেই আছে। বা ওটা কিরকম করে বলা যায় যে পি ইনিশিয়াল ইন্টু ভি ইনিশিয়াল সমান সমান পি ফাইনাল ইন্টু ভি ফাইনাল। এখানে তো ব্যাপারটা খুব সিম্পল, একটা জিনিস আমার ফিক্সড রয়েছে, টেম্পারেচার ফিক্সড রয়েছে আইসোথার্মাল প্রসেসে, কিন্তু অ্যাডিয়াবেটিক প্রসেসে মজার ব্যাপার হচ্ছে তিনটেই বদলাচ্ছে। তাহলে এই সম্পর্কটা কিভাবে, মানে কিভাবে পিভিটি এর বদলটা আহ, আমি কোনো সম্পর্কের মাধ্যমে, কোনো ম্যাথমেটিক্যাল সম্পর্কের মাধ্যমে ধরতে পারি, তো সেটাই এবার দেখার চেষ্টা করবো। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস কি দাঁড়াচ্ছে, যে যেটা প্রথম কথা, যে টিপিভি তিনটেই বদলাচ্ছে। আচ্ছা, এটা আমরা কোথা থেকে শুরু করবো? আমরা আবার ফার্স্ট ল ফিরে যাবো, ফার্স্ট ল থেকে শুরু করবো। তাহলে ফার্স্ট লতে কি দিয়েছিলাম? ডেল্টা ইউ ইকুয়ালস টু ডাব্লিউ। আচ্ছা, আমরা দেখি যে ছোট বদল, খুব অল্প পরিমাণ বদলটা কিভাবে কানেক্টেড। তাহলে এটারই খুব সামান্য বদলের ফর্মটা কি হবে? ডিইউ ইকুয়ালস টু ডিডাব্লিউ। ডিইউ মানে খুব সামান্য আন্তঃশক্তি বদল হচ্ছে, খুব সামান্য কার্য করা হচ্ছে বা কার্য সিস্টেম করছে। তাহলে এখানে আমি কানেক্ট করতে পারি কিভাবে, যে ডিইউ, এটা এটা আচ্ছা, ডিইউটা কি ছিল? আদর্শ গ্যাস। তাহলে আদর্শ গ্যাসে আন্তঃশক্তির পরিবর্তন কিভাবে কানেক্টেড ছিল আমরা দেখিয়েছি ওখানে, যে 3/2 তাপমাত্রার সাথে। এন আর ডিটি। ঠিক আছে, আর কার্য কিভাবে কানেক্টেড ছিল? মাইনাস পি ডিভি। এই জায়গাটা না বুঝতে পারলে বল কিন্তু। এই কার্যের এই ফর্মুলাটা তো আমরা আগে দেখেছি যখন আমরা কার্য, মনে আছে, সেখান থেকেই আমরা আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কার্য মাইনাস পি ডিভি থেকে শুরু করে দেন এটাকে ইন্টিগ্রেট করে আমরা পি এর বদলে আমরা এনআরটি বাই ভি বসিয়েছিলাম। রিভার্সিবলের ক্ষেত্রে যেটা বার করছিলাম নাকি? একদম 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 রিভার্সালের ক্ষেত্রে যেমন করে বার করেছিলাম আমরা। রিভার্সিবল না, ইরিভার্সিবল। হ্যাঁ, এই দুটো ক্ষেত্রেই, দু ক্ষেত্রেই আমরা মাইনাস পি ডিভি নিয়ে শুরু করেছিলাম। ইরিভার্সালের ক্ষেত্রে পিটাকে আমরা বাইরে নিয়ে চলেছিলাম, যে প্রেশার কনস্ট্যান্ট হুম ধরে। হুম ঠিক আছে, আর হুম রিভার্সিবলের ক্ষেত্রে আমরা পি এর জায়গায় আদর্শ গ্যাসের সমীকরণ থেকে এনআরটি বাই ভি বসিয়েছিলাম। মধ্যে কথা হচ্ছে ছোট কার্যকে আমরা সবসময় এইভাবে লিখতে পারি, যে মাইনাস পি ইন্টু ভলিউমের সামান্য বদল। আর ডিইউটা কি হচ্ছে? ডিইউটা হচ্ছে, আমি জানি ডেল্টা ইউটা কি হয়, ডেল্টা ইউটা হয় 3/2 এন আর টি এফ মাইনাস টি আই। তার মানে 3/2 এন আর ডেল্টা টি, টেম্পারেচারের বদল। তাহলে স্মল ডেল্টা ইউ কিভাবে লিখতে পারি? 3/2 এন আর ডিটি। বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ হ্যাঁ, পেরেছি। বুঝতে পেরেছি। বেশ, তাহলে এবার দেখা যাক এটাকে আর কিভাবে এক্সপ্রেস করা যায়। আচ্ছা, যেহেতু আদর্শ গ্যাস, আমি আবারও একই জিনিস করব। পি এর জায়গায় লিখবো এন আর টি বাই ভি ডিভি। তাহলে দেখ, দু ক্ষেত্রে কি কি কাটলো? এন আরটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি? 3/2 ডিটি ইকুয়ালস টু মাইনাস টি বাই ভি ডিভি। তাহলে এবার আমি কি করবো? 3/2 ডিটি বাই টি সমান সমান মাইনাস ডিভি বাই ভি। এবার আমি কি করবো? এবার আমি সিম্পল ইন্টিগ্রেশন করবো দুদিকে। তাই ইন্টিগ্রেশন করি আমি, ডিটি বাই টি এদিকে হয়ে যাবে ইন্টিগ্রেশন ডিভি বাই ভি। কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু আমি এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল করছি,
বাংলাটা কি ছিল, অনির্দিষ্ট সমাকল করছি, আমার এখানে একটা কনস্ট্যান্ট আসবে। অনির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট আসে সবসময় ইন্টিগ্রেশন পরে। তাহলে আমি বাদিকে ইন্টিগ্রেশন করলে কি হবে, ডিটি বাই টি ডিএক্স বাই এক্স এর মতো ইন্টিগ্রেশন, সেটা কি হয়ে যায় লগ টি। আর ডান দিকে ইন্টিগ্রেশন করলে একই রকম, ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন, সেটা কি হয়ে যাবে লগ ভি। এবার যদি আমি দুটোকে একই দিকে নিয়ে আসি, 3/2 ln t প্লাস ln v সমান সমান কনস্ট্যান্ট। তার মানে এবার আমি 3/2টাকে যদি টি এর উপরে নিয়ে চলে যাই, লগের ভেতর ঢোকালে কি হয়ে যাবে লগ টি টু দি পাওয়ার 3/2 প্লাস লগ ভি সমান সমান কনস্ট্যান্ট। তাহলে কি হয়ে যায়, লগ এ প্লাস লগ বির ফর্মুলা কি লগ এ বি। তাহলে লগ ভি টি টু দি পাওয়ার 3/2 সমান সমান কনস্ট্যান্ট, বা লগটা যদি আমি তুলে দিই, সেটা হয়ে যাবে ই টু দি পাওয়ার দ্যাট কনস্ট্যান্ট। সেটা আবার একটা নতুন কনস্ট্যান্ট হয়ে যাবে, ই তো একটা কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার সাম কনস্ট্যান্ট মানে আবার একটা নতুন কনস্ট্যান্ট। অবশ্যই আমি নতুন আর লিখছি না, কিন্তু ফাইনালি কনস্ট্যান্টই হবে। তাহলে কি দাঁড়ালো ফাইনাল ফর্মুলা আমার, ভি টি টু দি পাওয়ার 3/2 সমান সমান কনস্ট্যান্ট। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসে ফর্মুলাটা কি দাঁড়ালো, ভি টু টু টি টু দি পাওয়ার 3/2 সমান সমান কনস্ট্যান্ট। তাহলে এটা অ্যাডিয়াবেটিক প্রসেস, আমি করে বলি অ্যাডিয়াবেটিক প্রসেস আইডিয়াল গ্যাস। যেটা আমরা এখানে মেনশন করিনি সেটা হচ্ছে এটা শুধুমাত্র রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে সত্যি। কেন রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে সত্যি হচ্ছিল, কারণ এই আর কি, মানে এই ইন্টিগ্রেশনটা আমরা কেবলমাত্র রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে করতে পারি, তার কারণ হচ্ছে যে আমি প্রতিটা স্টেপ বরাবর যাচ্ছি। যদি রিভার্সিবল প্রসেসের প্রতিটা স্টেপ আমি বরাবর যাই, প্রতিটা পয়েন্ট একের অপরের থেকে খুব কাছাকাছি হয়, প্রতিটা হ্যাঁ, পয়েন্ট আগে একই যে গ্রামেটিক। কার্যটা এখন একটু বেশি পাচ্ছিলাম, আর হ্যাঁ অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে সেটাই হচ্ছিল, তো হ্যাঁ সেই হ্যাঁ কারণে। হ্যাঁ, ফলে ওই জন্য আমি রিভার্সিবল প্রসেস নিই। আচ্ছা, এই একই রকম ভাবে আমি তো পি ভি টি তিনটেই বদলাচ্ছিল অ্যাডিয়াবেটিক প্রসেসে, একই রকম ভাবে আমি যদি ভি এর জায়গায়, মানে আমি যদি ভিপি এর বদল দেখতে চাই, তাহলে কিভাবে করব, আমি জাস্ট টি ইকুয়ালস টু এন আর, সরি, পিভি বাই এন আর, এটা বসিয়ে দেবো ফর আইডিয়াল গ্যাস। এটা বসিয়ে দিলে কি হবে, যদি আমি ওই ইকুয়েশনটা বসিয়ে দিই যে ভিটি টু দি পাওয়ার 3/2 সমান সমান কনস্ট্যান্ট, তাহলে কি হয়ে যাবে, ভি টি এর জায়গায় বসাবো পি ভি বাই এন আর, 3/2 সমান সমান কনস্ট্যান্ট। তাহলে কি হয়ে যাবে, পি, এটা গন্ডগোল হচ্ছে আমি জানি না। হুম হুম, ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক হলো 5/3 হবে এখানে। আচ্ছা করে দেখ। তাহলে পি টু দি পাওয়ার 3/2, ভি টু দি পাওয়ার, আগে একটা v1 ছিল প্লাস 3/2 ভাগ এন আর হোল টু দি পাওয়ার 3/2, এটা একটা কনস্ট্যান্ট। এবার আমি জানি পুরো প্রক্রিয়াটা আমি এনটা কনস্ট্যান্টই রেখেছি, আর একটা কনস্ট্যান্ট, ওই কনস্ট্যান্টটাকে আমি ডান দিকে নিয়ে চলে যাবো, পুরো জিনিসটা নতুন একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, ভি টু দি পাওয়ার 5/2 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওয়ান ছিল মানে বুঝলাম না, মানে ভি এর মাথায় ওয়ানটা করে দিল। এই ভিটা, তো এই ওটা দিয়ে তো ভিকে, গুণ করলে ভি স্কোয়ার হবে না নাকি? ওমা, ভি টু দি পাওয়ার 1 ইন্টু ভি টু দি পাওয়ার 3/2, এই 3/2 তো থাকবে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা আচ্ছা, হ্যাঁ 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 বুঝা হ্যাঁ গেছে না হ্যাঁ। বোঝা যায়নি।
ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি দুপাশে এবার 2/3 করে দিই, যদি দুপাশে 2/3 করে দিই, পি এর পাওয়ারটাকে আমি উঠাতে চাইছি, আর কিছুই না, হোল টু দি পাওয়ার 2/3। সেটা আবার একটা নতুন কনস্ট্যান্ট, আমি বারবার করে বলছি এই কনস্ট্যান্টটাকে আমি বারবার করে বদলাচ্ছি কিন্তু, ঠিক আছে? কারণ আমি কনস্ট্যান্ট থেকে কোনো কনস্ট্যান্ট দিয়ে গুণ করছি, কনস্ট্যান্ট থেকে টু দি পাওয়ার সামথিং করছি, ফাইনালি সেটা কনস্ট্যান্টই থাকছে, কনস্ট্যান্টটা বদলাচ্ছে, ওটা আর কিছু না। আমার সেই বদলটাতে আমার খুব বেশি এসে যাবে না, কারণ এই কনস্ট্যান্টের মান আমি ফাইনালি বার করতে পারবো না। ফলে ওই জন্য আমি জাস্ট ওটাকে একটা নতুন কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে যাচ্ছি বারবার করে। তার মান বদলাতে পারে কিন্তু ফাইনালি কনস্ট্যান্টই থাকবে, একটা সংখ্যাই হবে কিছু। তাহলে এটা করলে কি হয়ে যাবে, পি টু দি পাওয়ার 3/2 ইন্টু 2/3, ভি টু দি পাওয়ার 5/2 ইন্টু 2/3 কনস্ট্যান্ট। তার মানে কি, এই কনস্ট্যান্ট টু দি পাওয়ার 3/2 ছিল। তাহলে পি, পি এর পাওয়ারে এটা কেটে যাচ্ছে, 2 এর সাথে 2 কাটছে, 3 এর সাথে 3 কাটছে, আর ভি এর পাওয়ারে এই 2 এর সাথে এই 2 কাটছে, কি হয়ে যাচ্ছে, ভি টু দি পাওয়ার 5/3 সমান কনস্ট্যান্ট। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে পি ভি এর সম্পর্ক যদি বার করতে চাই, তাহলে হয়ে যাবে পিভি টু দি পাওয়ার 5/3, সেটা কনস্ট্যান্ট। আচ্ছা, এইটা থেকে এইটা মানে আমি কি বলতে চাই আসলে, যখন আমি এটা বলছি তখন আমি কি বলতে চাইছি আসলে, ঠিক আইসোথার্মাল প্রসেস যেটা বলতে চাইছিলাম, যে পিভি সমান সমান কনস্ট্যান্ট, মানে আমি বলতে চাইছিলাম পিআই ভিআই সমান সমান পিএফ ভিএফ। একই রকম ভাবে এইটা মানে আমি কি বলতে চাই, ভিটি, ভি টি টু দি পাওয়ার 3/2 সমান সমান কনস্ট্যান্ট, মানে কি বলতে চাই আমি আসলে বলতে চাই ভিআই টিআই হোল টু দি পাওয়ার 3/2 সমান সমান ভিএফ ইএফ হোল টু দি পাওয়ার 3/2, হোল না, টি টু টিএফ টু দি পাওয়ার 3/2। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে এই 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 সূত্রটা প্রযোজ্য হবে। একই রকম ভাবে যদি পি ভি এর সাপেক্ষে দেখতে চাই, তাহলে পিআই ভিআই টু দি পাওয়ার 5/3 সমান সমান পিএফ ভিএফ টু দি পাওয়ার 5/3, এই সূত্রটা প্রযোজ্য হবে। তাহলে আমি দেখলাম টি ভি পি এর মধ্যে সম্পর্ক ছিল, আমি প্রথমে ভি টি সম্পর্ক বার করলাম, সেখানে টি এর জায়গায় পি আর ভি বসিয়ে দিয়ে, টি এর জায়গায় পি বাই এন আর বসিয়ে দিয়ে আমি পি ভি এর সম্পর্ক পেলাম। একই রকম ভাবে আমি টি পি এর সম্পর্ক বার করতে পারি। ডিরাইভ, এটা হোমওয়ার্ক থাকবে, ডিরাইভ দ্য রিলেশন অফ টিপি ফর অ্যাডিয়াবেটিক প্রসেস আইডিয়াল গ্যাস। কি করতে হবে, জাস্ট এখানে ভি এর জায়গায় টি আর পি এর কোনো সম্পর্ক বসাতে হবে। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ভি সমান সমান কি জানি আমি, এন আর টি বাই পি। তাহলে ভি এর জায়গায় এন আর টি বাই পি বসিয়ে দিলে ফাইনালি টি আর পি পড়ে থাকবে, সেটাকে একটুখানি এরকম করে সিম্পলিফাই করবি, করে দেখবি টি ইন্টু পি টু দি পাওয়ার সামথিং সামথিং ইকুয়ালস টু কনস্ট্যান্ট আসবে, সেটা বার করবি। এটা হচ্ছে এক্সাম্পল। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসটা আজকে ডিটেলে পড়লাম, তার প্রেশার চেঞ্জ কিভাবে হয়, তার টেম্পারেচার চেঞ্জ কিভাবে হয়, তার পেছনে ব্যাকগ্রাউন্ডে কি কাজ করছে, এবং আইসোথার্মাল প্রসেসে আমরা কি করে প্রসেসটাকে সম্পন্ন করি, বাথের কনসেপ্টটা, সেটা আমরা বললাম। এবং অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ, মানে ছোট ছোট করে বলা হয়েছে যে অ্যাডিয়াবেটিক প্রসেসের কার্য কি করে ক্যালকুলেট করে, ঠিক আছে? এইভাবে অ্যাডিয়াবেটিক প্রসেসে কার্য ক্যালকুলেট করে আছে। এটা কিন্তু রিভার্সিবল ইরিভার্সিবল দু ক্ষেত্রেই সত্যি, কারণ এই সূত্রটা আমরা কোথাও এখানে রিভার্সিবিলিটি ব্যবহার করিনি, এটা পুরো সবসময় এমনিই সত্যি। শুধু আইডিয়াল গ্যাস হতে হবে, বাদ বাকি রিভার্সিবল ইরিভার্সিবল কিছু নির্ভর করছে না। ফলে এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসে কার্যের এক্সপ্রেশন, সেটা আমরা করলাম। তাহলে আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস ডিটেল পড়লাম। এরপরের দিনে আমরা এনথ্যালপিটা পড়বো একটুখানি, তাহলে আশা করি আমরা খানিকটা শেষের কাছাকাছি পৌঁছে যাবো। এই অবধি যেটা পড়ালাম, কোনো কোনো প্রশ্ন থাকলে বল, নইলে আমরা আজকে এখানে শেষ করবো। হুম ঠিক আছে। আপাতত কোনো প্রশ্ন নেই। বেশ, তানিশা ঠিক আছে? হুম হুম, ঠিক আছে। বেশ, যা।